হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমি লিথোগ্রাফি ওইগুলো পড়াচ্ছিলাম। তো লিথোগ্রাফিতে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে লিথোগ্রাফিতে বুঝতে পেরেছিস তো? লিথোগ্রাফিতে আমরা করি হচ্ছে যে প্যাটার্ন ট্রান্সফর্ম করি, সরি প্যাটার্ন ট্রান্সফার করি। যে আমাদের আমরা যে কোনো আমাদের যে সাবস্ট্রেট থাকে, মানে আমাদের যে মেইন যে সাবস্ট্রেট থাকে তার ভেতরে নানান রকমের প্যাটার্ন তৈরি করার জন্য আমরা লিথোগ্রাফি ইউজ করি, ঠিক আছে? এবার ব্যাপারটা কি হয়, এখানে একটা লিথোগ্রাফিতে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে রেজলিউশন, ঠিক আছে? রেজলিউশন এমনি কাকে বলে সেটা জানি তো? রেজলিউশন যদি অপটিক্সে বলি, যেহেতু লিথোগ্রাফিতে লিথোগ্রাফিটা একটা অপটিক্যাল প্রসেস, ঠিক আছে? যে যেখানে আমার লেন্সের কিছু, এই যে আমাদের এক্সপোজার যে স্টেপটা, ঠিক আছে, এক্সপোজার স্টেপে আমাদের কি করা হয়, লাইট এক্সপোজ করা হয়, তাই তো? তো সেই জায়গায় আমাদের প্যাটার্নের মধ্যে দিয়ে লাইট যায়, তো সেই লাইটটাকে থ্রু সাম অ্যারেঞ্জমেন্ট অফ লেন্সেস, ঠিক আছে, এই সমস্ত ঠিকঠাক করে লাইটটাকে এক্সপোজ করা হয়, ঠিক আছে? তো সেই জন্য এটা একটা অপটিক্যাল সিস্টেম, ঠিক আছে? তো এর জন্য এর একটা রেজলিউশন বলে একটা কনসেপ্ট রয়েছে। রেজলিউশন বলতে কি বলে, রেজলিউশন বলতে বোঝা হচ্ছে যে যেরকম ক্যামেরার রেজলিউশন বা যে কোনো ফটোর রেজলিউশন কাকে বলে, যে যে কোনো দুটো পয়েন্টকে কতটা ভালোভাবে আলাদা করতে পারছে কোন একটা ক্যামেরা বা কোন একটা ফটোতে, কতটা ভালোভাবে আলাদা হচ্ছে দুটো জিনিস, সেটাকে আমরা রেজলিউশন বলি, তাই তো? তো এইখানেও লিথোগ্রাফিতে রেজলিউশন কনসেপ্টটা আসে, কেন আসে তার কারণ হচ্ছে যেহেতু আমরা আমাদের যে মানে আমাদের যে ইলেকট্রনিক্স গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো যেহেতু দিন দিন ছোট হচ্ছে, তো এই ইলেকট্রনিক্স এর ভেতরে যে চিপস গুলো রয়েছে সেগুলো দিন দিন ছোট হচ্ছে, বা এর ভেতরে যে যে ট্রানজিস্টর গুলো রয়েছে যা বা যে সমস্ত ইলেকট্রিক্যাল সার্কিট আমরা বানাচ্ছি বা ইউজ করছি, সেগুলো যেহেতু দিন দিন ছোট হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে মানে এটা মুরস ল বলে একটা ল আছে। মুর বলে একজন সায়েন্টিস্ট ছিল, এ একটা ল বলেছিল, এ বলেছিল যে যে একটা চিপের মধ্যে যতগুলো নাম্বার অফ ট্রানজিস্টর, ঠিক আছে, মোটামুটি সব মানে তুই যদি একটা সুইচও বানাস সেটাও তুই একটা ট্রানজিস্টর দিয়ে বানাবি, তোর অ্যানালগ পড়েছিস যে সুইচও ট্রানজিস্টর দিয়ে বানাবি, বা তুই যদি একটা অ্যাম্পলিফায়ার বানাস সেটাও তুই ট্রানজিস্টর দিয়ে বানাবি, যে কোনো জিনিস ট্রানজিস্টর দিয়ে বানানো হয়, ঠিক আছে? তো মুর বলে একজন সায়েন্টিস্ট ছিল, উনি বলেছিলেন যে প্রত্যেক 10 বছরে একটা চিপের ভেতরে নাম্বার অফ ট্রানজিস্টর ডাবল হবে, ঠিক আছে, এবং সেটা এতদিন পর্যন্ত ঠিক হয়েছে। এবার এখন মোর দ্যান মুর বলে একটা কনসেপ্ট চলে, যেখানে তোর একটা চিপের ভেতরে, ঠিক আছে, হিউজ নাম্বার অফ ট্রানজিস্টর এখন ফেব্রিকেট করা হয়, ঠিক আছে? তো এখন একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মানে ট্রানজিস্টরের সাইজ ছোট করতে করতে, মসফেটের সাইজ ছোট করতে করতে এখন এমন একটা কনসেপ্ট এসে গেছে যেটাকে আমরা ওয়ান ইলেকট্রন ট্রানজিস্টর বলি, মানে একটা ইলেকট্রন মুভ করবে, তো সেটা একটা অন্য ধরনের কনসেপ্ট। যাই হোক, তো এই যে আমার যখনই আমি কোনো জিনিসকে ছোট করতে চাইছি, তার মানে ছোট করছি মানে কি আমাদের এই প্যাটার্ন গুলো তত ছোট হবে, তাই তো? মানে বেসিক্যালি লিথোগ্রাফি প্রথম আমরা একটা চিপের ভেতরে আরো অনেক বেশি, মানে এই যে আমরা ফাস্ট, এই যে আমাদের এআই চলছে, ঠিক আছে, বা আমরা যে কোনো জিনিস যে বলছি যে এই কম্পিউটারটা বেশি ফাস্ট বা এই ফোনটা বেশি ফাস্ট, ফাস্ট মানে কি ওর ভেতরে বেশি নাম্বার অফ ট্রানজিস্টর ভরা আছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হচ্ছে, ঠিক আছে? তো ফাস্ট করার জন্য আমাকে একটা চিপের ভেতরে বা একই এরিয়ার ভেতরে আমাকে নাম্বার অফ ট্রানজিস্টর বা নাম্বার অফ চিপস বাড়াতে হবে, ঠিক আছে? তো সেইটা করার জন্য মানে বুঝতে পারছিস, এই চিপের ভেতরে আমাকে নাম্বার অফ ডিভাইসেস বাড়াতে হবে। তো নাম্বার অফ ডিভাইসেস বাড়াতে গেলে একই চিপের ভেতরে যদি আমাকে বাড়াতে হয়, মানে একই এরিয়ার মধ্যে যদি বাড়াতে হয়, তাহলে ডিভাইসগুলো সাইজ ছোট করতে হবে। এবার ডিভাইসের সাইজ ছোট করার জন্য মানে আগে সেটা ভাবার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিথোগ্রাফি দিয়ে ছোট প্যাটার্ন তৈরি করতে হবে। মানে এটা আমাদের দেখতে হবে যে লিথোগ্রাফি দিয়ে আমরা কত ছোট প্যাটার্ন তৈরি করতে পারছি। এবার লিথোগ্রাফি দিয়ে ছোট প্যাটার্ন তৈরি করাতে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে যখন আমাদের এই সাবস্ট্রেটটা আছে, সাবস্ট্রেটের ওপরে আমি বলেছিলাম যে সাবস্ট্রেটের ওপরে আমরা মাস্ক বসাই, ঠিক আছে, সেই মাস্কের ভেতরে মাস্কটা এরকম হয়, এরকম টাইপের ধর দেখতে হয়। সেই মাস্কের ভেতরে যদি এই জায়গাগুলো ওপেক থাকে, ঠিক আছে, আর এই জায়গাগুলো যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে এই ট্রান্সপারেন্ট জায়গাগুলো দিয়ে লাইট ঢুকবে, ঠিক আছে? এবার সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই এজ গুলো দিয়ে যখন লাইট ঢোকে না, তখন লাইটে ডিফ্র্যাকশন হয়, ঠিক আছে? এবং লাইটে ডিফ্র্যাকশন হওয়ার জন্য আমাদের প্যাটার্ন গুলো যদি ধরে নে যে আমি এখানে নাম্বার অফ ডিভাইসেস বাড়াতে চাইলাম, তো আমি এখানে আরো একটা একটা করে ডিভাইস ঢুকিয়ে দিলাম, টোটাল 4টের বদলে আমি এখানে 6টা ডিভাইস বানালাম, ঠিক আছে? এবার ডিফ্র্যাকশনের জন্য কি হবে, ডিফ্র্যাকশনের জন্য যেটা আমাদের এরকম আর এরকম হওয়া উচিত ছিল, সেটা এরকম না হয়ে যখন আমাদের মাঝখানে জায়গাটা কমে যাবে, তো ডিফ্র্যাকশনের জন্য কি হবে, আমাদের প্যাটার্ন গুলো এরকম টাইপের তৈরি হবে, ঠিক আছে? তো কি হলো, মাঝখানে আমাদের
ডিভাইস দুটো জুড়ে গেল, তার মানে এই ডিভাইসে যখন আমি কারেন্ট পাঠাবো এটাকে অন করার জন্য, তখন পাশের ডিভাইসটাও জ্বলে যাবে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে পুরো পুরো চিপের ভেতরে সার্কিটটা জ্বলে যেতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের লিথোগ্রাফি রেজলিউশন, ঠিক আছে, বা এই যে ব্যাপারটা এটাকে বলে লাইন উইথ কন্ট্রোল করা। বুঝতে পেরেছিস? তো এই জায়গায় আমাদের রেজলিউশনটা ইম্পর্টেন্ট, এবং আমাদের এই রেজলিউশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ল্যামডা বা ওয়েভলেন্থ অফ দ্য লাইট উই আর ইউজিং, ঠিক আছে। তো এই কারণে আমাদের প্যাটার্ন যত ছোট হবে, মানে আমরা একটা চিপের ভেতরে যত ছোট ছোট ডিভাইস ভরতে চাইবো, মানে আমাদের প্যাটার্ন যত বেশি ছোট হবে, প্যাটার্ন ছোট হওয়া মানে কি, প্যাটার্ন ছোট হওয়া মানে রেজলিউশনটাকে আমি আরো ছোট করতে চাইছি, মানে আরো ছোট ছোট ওয়েভলেন্থকে আমি আলাদা আলাদা করে দেখতে চাইছি, ঠিক আছে। তত আমাদের লাইটের ওয়েভলেন্থটা তত বেশি আমাদের কি হচ্ছে, যে নর্মালি আগে ভিজিবল লাইট দিয়ে আমাদের করা হতো লিথোগ্রাফি, ঠিক আছে। এখন ধীরে ধীরে তারপরে নর্মালি এখন আমরা মানে আমি যে মেশিন ইউজ করি সেখানে ইউভি লাইট ইউজ হয়, ঠিক আছে, যার ওয়েভলেন্থ অনেকটাই ছোট, ঠিক আছে, ইউভি ওয়েভলেন্থ ছোট হয়, ঠিক আছে। আর এর থেকেও যে তোর মানে কি বলবো, আরো যা বড় বড় কোম্পানিগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো হয়তো সব থেকে ভালো সব থেকে ছোট ছোট চিপ বানাতে পারে, মানে এখন যেটা সব থেকে ছোট চিপ যেটা প্রোডাকশন হয় সেটা 2 ন্যানোমিটারের হয়, ঠিক আছে, যে 2 ন্যানোমিটারের ডিভাইস তৈরি হয়, ঠিক আছে। তো সেইটা রেজলিউশন ওয়েভলেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না? না, এই ক্ষেত্রে আমাদের লিথোগ্রাফি যে রেজলিউশনের ফর্মুলাটা হয়, রেজলিউশনের ফর্মুলা হচ্ছে কে ল্যামডা বাই এন, নিউমেরিক্যাল অ্যাপারচার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এটা হয় হচ্ছে ফর্মুলাটা। তাহলে তো ওয়েভলেন্থ কমালে রেজলিউশন কমে যাবে আমাদের? ওয়েভলেন্থ কমালে রেজলিউশন কমে যাবে, নিউমেরিক্যাল অ্যাপারচার বাড়াতে হবে সেক্ষেত্রে। আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। আমাদের ওয়েভলেন্থ যত ছোট হবে তত আমাদের রেজলিউশন কমে যাবে, বলতে আমাদের আমরা তত ছোট ছোট প্যাটার্নকে আলাদা আলাদা করে দেখতে পাবো, মানে রেজলিউশন মানে হচ্ছে তত ছোট ডি মানে ডেল্টা ল্যামডাকে আমরা তত মানে ইয়েতে প্যাটার্নটা তৈরি করতে পারবো, মানে যত বেশি ছোট ওয়েভলেন্থ ইউজ করব, ঠিক আছে, তত আমাদের রেজলিউশনটা ভালো হবে, মানে রেজলিউশন বাড়াটা নয় এক্ষেত্রে, রেজলিউশন কমে যাওয়া মানে বলতে চাইছে তত বেশি আলাদা করে তৈরি করতে পারবো, ঠিক আছে, মানে এইখানে গ্যাপটা তত বেশি, দুটো আলাদাকে ডিফারেন্সিয়েট করা যাবে তত বেশি ভালো করে, ঠিক আছে। ওকে দেখ, তো লিথোগ্রাফিতে আমরা অনেক সময় যে রেজলিউশনটা আছে এটাকে আমরা ক্রিটিক্যাল ডাইমেনশনও বলি, ঠিক আছে, বা সিডি। ক্রিটিক্যাল ডাইমেনশন বলতে সব থেকে ছোট যে ডাইমেনশনটা তৈরি করা যাবে, ঠিক আছে। তো ওয়েভলেন্থ যত বেশি ছোট করব, কমাতে থাকবো, তত আমাদের ক্রিটিক্যাল ডাইমেনশনটা কমতে থাকবে। তো এই ক্ষেত্রে রেজলিউশন কমা মানে ফটোতে যেরকম রেজলিউশন কমা মানে ঝাপসা হয়ে যাওয়া, এটা সেরকম নয়। রেজলিউশন কমা মানে আমরা এখানে তত ছোট ছোট প্যাটার্নকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমাদের ওয়েভলেন্থ যত কম হবে রেজলিউশন তত ভালো হবে, ঠিক আছে, কিন্তু তারও একটা লিমিট রয়েছে, ঠিক আছে। আমরা যদি ওয়েভলেন্থ খুব বেশি কমিয়ে দিই, যেরকম ইউভির পরে, ঠিক আছে, আলট্রাভায়োলেটের পরে আমরা যদি ওয়েভলেন্থকে আরো কমাতে থাকি, তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের রেজলিউশন শুধু কমালে মানে হবে না, আমাকে এই যে নিউমেরিক্যাল অ্যাপারচারটা রয়েছে, নিউমেরিক্যাল অ্যাপারচারটা হচ্ছে যে আমরা যে লিথোগ্রাফির অপটিক্যাল সিস্টেমটা ইউজ করছি সেই সিস্টেমের ভেতরে যে লেন্সের যে সিস্টেমটা রয়েছে সেই লেন্সের নিউমেরিক্যাল অ্যাপারচার কিরকম হচ্ছে, ঠিক আছে। তো নিউমেরিক্যাল অ্যাপারচার যদি আমরা বাড়াই, নিউমেরিক্যাল অ্যাপারচার বাড়ানো মানে লেন্স বড় করা, ঠিক আছে, মানে লেন্সের যে পোর্শনটা অ্যাকচুয়ালি আমাদের লাইটটাকে ইয়ে করে, মানে কনভেক্সের ক্ষেত্রে কনভার্জ করে বা ডাইভার্জ করে, লেন্সের যে পোর্শনটা সেই পোর্শনটাকে আমাদের বাড়াতে হবে, তাহলেও আমাদের রেজলিউশনটা কমতে পারে, ঠিক আছে। তো কি হয় যে লেন্সের সাইজ নিউমেরিক্যাল অ্যাপারচার বড় করা আর ওয়েভলেন্থ ছোট করার একটা লিমিটেশন রয়েছে, ঠিক আছে। তো আলট্রাভায়োলেট বা ইউভি লিথোগ্রাফির পরে, ঠিক আছে, আরেকটা লিথোগ্রাফি হয় যেটা হচ্ছে ডিইউভি লিথোগ্রাফি, মানে ডিপ আলট্রাভায়োলেট লিথোগ্রাফি, ঠিক আছে, যেটা ওই তোর 133
মাইক্রোমিটার ওয়েভলেন্থের ক্ষেত্রে এরকম মানে এরকম রেঞ্জের ওয়েভলেন্থটা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এখন আমাদের নর্মাল স্টুডেন্টের জন্য এই ধরনের লিথোগ্রাফি ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু ভালো ভালো বড় বড় যে কোম্পানিগুলো থাকে তারা ডাইরেক্টলি এখন ডিইউভির পরেও আরো ওয়েভলেন্থ কমানোর জন্য, ঠিক আছে, সেখানে আর মানে লাইট দিয়ে লাইট এরকম মাস্কের মধ্যে দিয়ে ফেলে লিথোগ্রাফি না করে ডাইরেক্ট লাইটের মানে আরো ছোট পাওয়ারফুল লাইট ইউজ করে ডাইরেক্টলি রাইটিং করা হয়, ঠিক আছে। ওটাও এক ধরনের টাইপ অফ লিথোগ্রাফি, যেখানে তোর কি করা হয়, পুরো যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটাকে হাইলি কলিমেটেড হাই পাওয়ারের ইউভি বিম দিয়ে, ঠিক আছে, আমার পুরো সাবস্ট্রেটের ওপরে মানে জাস্ট লাইক পেন দিয়ে আঁকা, ঠিক আছে। তো হাই লাইটের ইয়ে দিয়ে আমার পুরো সুন্দর করে লিথোগ্রাফির প্যাটার্নটা তৈরি করা হয়, প্যাটার্নটা তৈরি করে তারপরে ডেভেলপ করা হয়, বুঝতে পেরেছিস? তো সেইটা হচ্ছে ওইটাকে ওইটা হচ্ছে এর পরের প্রসেস, যেটা আমরা নর্মালি স্টুডেন্টরা করি না বাট কোম্পানিগুলোতে করে। সেটা হচ্ছে ওই তোর হাই ইউভি লাইট দিয়ে ওটাকে প্যাটার্নটাকে রাইট করে করে লিথোগ্রাফি করা হয়, ঠিক আছে। তো এইটা মনে রাখবি, লিথোগ্রাফিতে এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমাদের যে রেজলিউশনটা থাকে সেই রেজলিউশনটা আমাদের ওয়েভলেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওই জন্য ওয়েভলেন্থটা যত আমরা কমাবো, ঠিক আছে, তত আমাদের ক্রিটিক্যাল ডাইমেনশনটা কমবে, মানে তত আমরা ছোট ওয়েভলেন্থ মানে ছোট ডাইমেনশন লিথোগ্রাফি দিয়ে তৈরি করতে পারবো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর আমাদের যেই রাইট করাটা মানে এটাকে বলা হয়েছে ই বিম লিথোগ্রাফি, ঠিক আছে, যেখানে আমাদের ইলেকট্রন বিম দিয়ে, ঠিক আছে, সেটাকে রাইট করা হয়, মানে জাস্ট লাইক পেন দিয়ে আঁকার মতো করে প্যাটার্ন গুলো আঁকা হয় যাতে আরো ছোট ছোট প্যাটার্ন তৈরি করা যায়, বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা আছে? না ম্যাম, ঠিক আছে। ওকে, যদি এটা হয়ে গিয়ে থাকে তারপরে আমাদের মোটামুটি টপ ডাউন অ্যাপ্রোচে এই তিনটে পড়লেই আমাদের হয়, ঠিক আছে, লিথোগ্রাফি, আয়রন ইমপ্ল্যান্টেশন আর ইচিং। এরপরে বটম আপ অ্যাপ্রোচের ভেতরে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে নানান ধরনের ডিপোজিশন টেকনিক, ঠিক আছে। ডিপোজিশন টেকনিক বলতে ডিপোজিশন টেকনিক আমরা টপ ডাউনেও ইউজ করি, বটম আপেও ইউজ করি। ডিপোজিশন টেকনিক অ্যাকচুয়ালি কি, টপ ডাউনে কিভাবে ইউজ করব, যে আমরা কোনো একটা ডিভাইস বানাচ্ছি, তার উপরে আমাকে ধর আমি আগের দিন বলেছিলাম যে আমার একটা ডিভাইস রয়েছে, এই ডিভাইসের আমাকে কিছু একটা ডিপোজিট করতে হবে, মানে আমার যে ব্যাক ইলেকট্রোডটা রয়েছে, মানে আমি ডিভাইসে যে একটা পজিটিভ মেটাল ইলেকট্রোড তৈরি করবে, একটা পজিটিভ পার্ট হবে আমার ডিভাইসের, একটা নেগেটিভ টার্মিনাল হবে আমার ডিভাইসে। তো দুটোকে তো মেটাল কোটিং দিতে হবে, তাই না? তার কারণ আমাদের গ্যালিয়াম আর্সেনাইড বা যে কোনো জিনিস হোক, এটা কারেন্ট কন্ডাক্ট করে না। ও আচ্ছা, আরেকটা কনসেপ্ট ওদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, ঠিক আছে, সেই মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো নর্মালি মেটাল কন্ট্যাক্টের হয়, তাই না? তাহলে আর আমাদের গ্যালিয়াম আর্সেনাইড বা সিলিকন এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো কি হয়, যখন আমি এই মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলোকে টাচ করাই সেমিকন্ডাক্টরে, ঠিক আছে, এটা কেউ জিজ্ঞাসা করলি না আমাকে যে নর্মালি আমাদের কেন মেটাল কোটিং এর দরকার হয়, মানে কেন আমাকে ব্যাক ইলেকট্রোডটা মেটাল বানাতে হবে, বা ওপরে পিট মানে যেই টার্মিনালটা আমার পজিটিভ টার্মিনাল হবে আর যেটা আমার নেগেটিভ টার্মিনাল হবে, দুটো টার্মিনালকে কেন মেটাল বানাতে হবে, কেন সেমিকন্ডাক্টরে ডাইরেক্ট টাচ করতে পারবো না আমরা? জানিস কেউ? ম্যাম, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি তো ন্যাচারালি লো হয়, তাহলে চার্জের অ্যাকুমুলেশন হতে থাকবে ওখানে। কন্ডাকশন লো হয়, ঠিক কথা, কন্ডাকশন লো হয়। তার কারণ হচ্ছে কি, যে আমাদের মেটাল আর সেমিকন্ডাক্টরের কন্ট্যাক্টটা ওহমিক নয়, ঠিক আছে। মানে নর্মালি আমরা যদি সেটা শর্টকি কন্ট্যাক্ট হয়, শর্টকি কন্ট্যাক্ট মানে কি, আমাদের এটা মানে যেটা আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা লিনিয়ার হওয়া উচিত, ঠিক আছে, যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, যেটাকে আমরা ওহমিক বলি, ঠিক আছে। কিন্তু আমাদের যদি মেটালকে আমি সেমিকন্ডাক্টরে ডাইরেক্ট কানেক্ট করে দিই, মানে আমি যদি মেটাল ইলেকট্রোড না বানাই, আমি যদি এটা পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল যদি না বানাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এটা আমার দেখতে এরকম হবে, আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে এরকম ডায়োডের মতো হবে, বোঝা গেল? তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা বেশি হবে মেটেরিয়ালে। তো কি করা হয়, সেই জন্য করতে কি হয়, সেই জন্য আমাদের যে কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে যখনই আমি কোনো একটা ডিভাইস বানাবো, সেমিকন্ডাক্টর দিয়ে বানাবো, কিন্তু আমার যে ডিভাইস গুলো হবে সেই ডিভাইসের উপরে আমি মেটাল কোটিং দেবো, ওপরে একটা মেটাল কোটিং দেবো, নিচে একটা মেটাল কোটিং দেবো, ঠিক আছে। বা নিচে না দিলেও আমি কি করব, আমার ডিভাইসটা যেটা তৈরি হবে সেই ডিভাইসের এক পাশে আমি পজিটিভ, আমি যেভাবে
আমার মাস্ক বানাবো, আমি যেভাবে আমার ডিভাইস ডিজাইন করব সেই অনুযায়ী ধর ওপরে একটা পি কন্ট্যাক্ট থাকবে, নিচে একটা এন কন্ট্যাক্ট থাকবে। পি কন্ট্যাক্টটা ধর দেখতে এরকম, এন কন্ট্যাক্টটা দেখতে এরকম। তাতে কি হবে, তুই যখন তোর মেজারিং ডিভাইসটাকে ঠেকাবি তখন মেটালের সাথে মেটালের কন্ট্যাক্ট হচ্ছে, উইচ ইজ ওহমিক, ঠিক আছে, যার ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে এরকম। বুঝতে পেরেছিস? তো তাই জন্য আমাদের মেটাল কন্ট্যাক্ট একটা করতে হয়। তাহলে এই যে আমি মেটাল ডিপোজিশনটা করব, ঠিক আছে, তো সেইটা কিছু ডিপোজিশন আমাদের টেকনিক থাকে। তো এটা ডিপোজিশন টেকনিক আমি বললাম যে দুটো প্রসেসে ইউজ হয়, টপ ডাউন বটম আপ দুটোতেই। তো টপ ডাউনে কোথায় ইউজ হবে, যেখানে আমাকে এই ধরনের মেটালে ডিপোজিশন করতে হবে, মেটালে ডিপোজিশন করতে হবে। আর কি হতে পারে, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্যাসাইভেশন লেয়ার ডিপোজিট করতে হয়। প্যাসাইভেশন লেয়ার মানে কি, প্যাসাইভেশন লেয়ার মানে হচ্ছে আমার দুটো ডিভাইস পাশাপাশি রয়েছে, ঠিক আছে, দুটো ডিভাইস পাশাপাশি রয়েছে। এবার আমি ইচিং করে দিয়েছি, এই জায়গাটাতে গ্যাপ রয়েছে, তা সত্ত্বেও এই গ্যাপটা খুব তো বেশি নয়, ঠিক আছে, কয়েক ন্যানোমিটার, ঠিক আছে। এবার আমাদের যে রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা জানি রো এল বাই এ হয়, ঠিক আছে, যে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, মানে এই গ্যাপটা যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, বাট এই গ্যাপটা খুব তো বেশি নয়। তো আমার যদি কোনো একটা কারণে ডিভাইসের ভেতর দিয়ে হাই কারেন্ট ফ্লো করে যায়, তাহলে তো এই গ্যাপটা কম হওয়ার জন্য এই দুটো ডিভাইস শর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেটা যাতে না হয় সেটা মেক শিওর করার জন্য কি হয়, আমরা পুরোটার উপরে একটা প্যাসাইভেশন লেয়ার ফেলে দিই। প্যাসাইভেশন লেয়ার মানে এর উপরে আমি আরেকটা লেয়ার ফেলে দিলাম, যাতে ওটা চাদরের মতো ওটাকে ঢেকে রাখবে, যাতে কারেন্টটা কখনো ফ্লো না করতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্যাসাইভেশন লেয়ার কার ফেলা হয়, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন নাইট্রাইড, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রের প্যাসাইভেশন লেয়ার ফেলা হয়, যাতে আমার কি হয়, প্রথম কথা তো ডিভাইসটার উপরে যেন অ্যাটমসফিয়ারের এফেক্ট খুব বেশি না পড়ে, ঠিক আছে, মানে যে কোনো মেটেরিয়াল অ্যাটমসফিয়ারের সাথে রিয়াক্ট করে ওপরের দিকে উল্টাপাল্টা কিছু যেন তৈরি না করে দেয়, ডিভাইসের ওপরের দিকে যেন উল্টাপাল্টা কিছু আলাদা মেটেরিয়াল তৈরি না হয়ে যায়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই কারেন্টটা যেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে না যেতে পারে, তার কারণ হচ্ছে গ্যাপটা মাঝখানে অনেকটা কম। তো এই ধরনের প্যাসাইভেশন লেয়ার ডিপোজিশন, ঠিক আছে। তারপরে আমি কি বললাম, আমাদের মেটাল ডিপোজিশন। আরেকটা কিসে লাগতে পারে, আরেকটা হচ্ছে আমি তোদেরকে পড়ানোর সময় শুরুতেই বলেছিলাম যে আমাদের যে 2D সেমিকন্ডাক্টর গুলো হয়, যেগুলোকে আমি বলেছিলাম যে কোয়ান্টাম ওয়েল, ঠিক আছে, কোয়ান্টাম ওয়েল তৈরি করা, ঠিক আছে। এই ধরনের কোয়ান্টাম ওয়েল মানে হচ্ছে খুব পাতলা লেয়ারের কিছু একটা, মানে একটা লেয়ার আমি তৈরি করব, যেরকম হচ্ছে ধর আমাদের যে গ্যালিয়াম আর্সেনাইড হয়, ঠিক আছে, মানে আমাদের 3,5 মেটেরিয়ালের ভেতরে আমরা যদি অপটিক্যাল ডিভাইস বানাই তাহলে আমরা গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করি, ঠিক আছে। এবার গ্যালিয়াম আর্সেনাইডের সাথে যদি আমি ধর অপটিক্যাল ডিভাইস, ধর গ্যালিয়াম আর্সেনাইড রয়েছে, ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড আলো তৈরি করছে, এবার সেই আলোটাকে যদি আমাকে গাইড করতে হয়, আলোকে আমি গাইড কেন করতে চাইবো, তার কারণ হচ্ছে যে আমার যখন আলো বেরোবে একটা মেটেরিয়াল থেকে তখন তার মধ্যে অনেকগুলো মোড থাকে, ঠিক আছে, মানে অনেকগুলো ওয়েভলেন্থ থাকে। এবার ধর আমি লেজার বানাতে চাইছি, ঠিক আছে, এবার লেজার বানাতে চাইলে আমি অবশ্যই চাইবো যে আমার অনেকগুলো ওয়েভলেন্থ লেজারের যেন না হয়, লেজার যেন মনোক্রোম্যাটিক হয়, তাই তো। তাহলে সেখানে আমি কি করতে পারি, একটা গ্যালিয়াম আর্সেনাইড যদি আশেপাশে ধর আমার চাই হচ্ছে 625, বাট ও 620 থেকে শুরু করে 630 অবধি এটুকু তো থাকবেই, ঠিক আছে, 630 অবধি সবকটাই মোটামুটি এমিট করছে। তাহলে এক্ষেত্রে একজন কি করতে পারে, একজন এমন করতে পারে যে 625 ছাড়া বাকিগুলো যেন অ্যাবজর্ব হয়ে যায়, কোনো একটা ভাবে অ্যাবজর্ব করেই দিল। আর কি করতে পারে আরেকটা, যে কোনোভাবে অপটিক্যাল গাইড লাগিয়ে, ঠিক আছে, ওয়েভ গাইড বা অপটিক্যাল গাইড লাগিয়ে ও কি করতে পারে, সেই ওয়েভলেন্থ গুলোকে রিফ্লেক্ট করিয়ে বা কিছু করে একটা চেঞ্জ করে আবার এই ওয়েভলেন্থে নিয়ে আসা, মানে এগুলোকে সিঙ্গেল মোড লকিং বা সিঙ্গেল, এগুলো আরো ধীরে ধীরে লেজারের আরো তোর ডিপ কনসেপ্ট, বাট এগুলো করা যায়, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয় যে আমাদের সেই ক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের গ্যালিয়াম আর্সেনাইডের ধর তুই একটা অপটিক্যাল ডিভাইস বানাবি, তার উপরে আমাদের পাতলা পাতলা আরো অনেক ধরনের লেয়ার ফেলতে হয়, ঠিক আছে। ধর গ্যালিয়াম আর্সেনাইডের উপরে আমাকে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের একটা লেয়ার ফেলতে হবে, ঠিক আছে, কিন্তু সেই লেয়ারটা খুবই পাতলা হবে, ঠিক আছে। এবার সেই লেয়ারটাকে কি মানে এটা এরকম ভাবে করা যাবে না যে আমি একটা গ্যালিয়াম আর্সেনাইড নিলাম, আরেকটা আমি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নিয়ে নিলাম, নিয়ে আমি দুটোকে স্ট্যাক করে দিলাম, এটা করা যায় না, ঠিক আছে। তার কারণ এই লেয়ারটা খুবই পাতলা হয়, এটাকে ওই কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচারের মতো, মানে 2D এর মতো, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করব, এটা আমরা একটা ডিপোজিশন প্রসেসের থ্রু তৈরি করব, যেটাকে আমরা এমওসিভিডি বলি, ঠিক আছে। এমওসিভিডি মানে মেটাল অর্গানিক কেমিক্যাল ভেপার ডিপোজিশন, এটা একটা ডিপোজিশন টেকনিক। তো এই ডিপোজিশন গুলো টপ ডাউনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। যে টপ ডাউন মেথডে যখন আমি কোন একটা ডিভাইস বানাবো তখন আমাদের ডিপোজিশন টেকনিক কোথায় কোথায় লাগতে পারে, এই সমস্ত জায়গায় লাগতে পারে। আর বটম আপের ক্ষেত্রে কোথায় লাগতে পারে, বুঝতেই পারছিস যে আমি ডিপোজিট করছি, ডিপোজিট করার সময় আমি যদি আমার মেটেরিয়ালের কম্পোজিশন, আমার ডিপোজিশন রেট, এগুলোকে যদি ভালোভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে আমি ইজিলি
তোর 2D বা 1D মেটেরিয়ালকে ডিপোজিট করতে পারবো। মানে 2D মেটেরিয়াল ডিপোজিট করা মানে কি, আমাকে একদম অ্যাটমিক লেভেলে বা মলিকিউলার লেভেলে ডিপোজিট করতে হবে। মানে আমার কন্ট্রোলটা খুব ভালো থাকতে হবে, যাতে আমি কন্ট্রোল করতে পারি যে 2 অ্যাটমিক লেয়ারই ডিপোজিট হবে, তাহলে আমার 2D মেটেরিয়াল তৈরি হয়ে যাবে বা 1D মেটেরিয়াল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিপোজিশন টেকনিককে ইউজ করে, ডিপোজিশন টেকনিক আমাদের টপ ডাউন আর বটম আপ দুটো জায়গাতেই দুটো টেকনিকই ইউজ করা যায়। বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি। এবার আমাদের যে ডিপোজিশন টেকনিক গুলো হয়, এই ডিপোজিশন টেকনিক গুলোকে মেইনলি দুটো ভাগে ভাগ করে। ঠিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। নর্মালি ডিপোজিশন টা আমাদের ভেপার ডিপোজিশনই হয়, মানে গ্যাস ফেজে আমরা ডিপোজিশন করি। যে কোনো আমাদের একটা সোর্স থাকে, সেই সোর্সটাকে আমরা ভেপারাইজ করি, দিয়ে সেই ভেপারটাকে একটা টার্গেটের উপরে আমাদের ডিপোজিট করানো হয়। ঠিক আছে, তো ডিপোজিশন টেকনিক দু ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, ফিজিক্যাল ভেপার ডিপোজিশন যেটাকে আমরা শর্ট ফর্মে পিভিডি বলি। ঠিক আছে, আরেকটা হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন যেটাকে আমরা সিভিডি বলি। এটা ব্রড। এবার এর মধ্যে থেকে আমরা একটা একটা করে পড়বো। কেমিক্যাল ভেপার ডিপোজিশন যেটাকে আমরা সিভিডি বলি। ঠিক আছে, এবার এই পিভিডির ভেতরে একটা পার্টিকুলার ডিপোজিশন হচ্ছে স্পাটারিং। ঠিক আছে, এই স্পাটারিংটা কি করে করা হয়? স্পাটারিং হচ্ছে আমার একটা সোর্স থাকে। ঠিক আছে, স্পাটারিং নরমালি এই ডিপোজিশন গুলো বুঝতে পেরেছিস? ডিপোজিশনটা যে কোনো একটা মেটেরিয়ালের হবে। ঠিক আছে, কোনো একটা মেটেরিয়ালকে আমি ডিপোজিট করতে চাইবো। ঠিক আছে, এবার ধরে নে নরমালি কি হয়, যেখানে আমার একটা সোর্স থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আমার একটা পার্টিকুলার মেটাল সোর্স। ঠিক আছে, মেটাল হতে পারে, নন মেটালও হতে পারে, একটা পার্টিকুলার সোর্স যেটাকে আমি, যেই মেটেরিয়ালটাকে আমি ডিপোজিট করতে চাইছি। ঠিক আছে, তো সেই সোর্সটাকে একটা ক্রুসিবলের মধ্যে রাখা হয়। ক্রুসিবল মানে আমার সেরামিকের তৈরি একটা ছোট্ট বাটি টাইপের হয়, যে বাটিটা অনেক ছোট হয়। ঠিক আছে, সেটাকে আমরা ক্রুসিবল বলি। সেই ক্রুসিবলের ভেতরে আমরা মেটাল সোর্সটাকে রাখি। ঠিক আছে, অনেক সময় আমরা ক্রুসিবলের ভেতরে রাখি, আবার অনেক সময় বোট বলে একটা জিনিস হয়। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্রুসিবল, একটা হয় বোট। কোনো মেটেরিয়াল মানে কোনো মেশিন ক্রুসিবল ইউজ করে। ক্রুসিবল হচ্ছে সেরামিকের তৈরি একটা বাটি, আর বোট কি, বোট হচ্ছে মেটালের তৈরি একটা যদি 3D তে আঁকি তাহলে সরি এরকম টাইপের একটা জিনিস। ঠিক আছে, যার এই দিকটা, ঠিক আছে, অনেকটা ওই আরবিসির মতো দেখতে। আরবিসি মানে রেড ব্লাড সেল যেরকম দেখতে হয়, যে এই জায়গাটা একটু কনকেভ থাকে, ওরকম টাইপের। বোট এরকম টাইপের দেখতে হয়, তো এই জায়গায় মেটেরিয়াল রাখা হয়। ঠিক আছে, তো হয় কোনো কোনো মেশিন বোট ইউজ করে, কোনো কোনো মেশিন ক্রুসিবল ইউজ করে, যেখানে আমরা সোর্সটা রাখি। ঠিক আছে, যেই জিনিসটাকে আমরা ডিপোজিট করতে চাইছি, যে মেটেরিয়ালটাকে আমরা ডিপোজিট করতে চাইছি। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের মেটাল সোর্সটা। এবার এই মেটাল সোর্সটাকে নর্মালি এইটাকে অ্যানোড হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, মানে সোর্সটা আমাদের আমরা তো একটা সোর্স দিয়ে, মানে এই মেটালটা যেটা রয়েছে, মেটালটাকে আমাদের গলাতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আমরা এই এটাকে, যেটাকে চালাবো, মানে মেশিনটাকে যে চালাবো, মেশিনটাকে আমরা একটা সোর্স দিয়ে চালাবো। তো সোর্সের যে পজিটিভ টার্মিনালটা, সেটা এই ক্রুসিবলের সাথে লাগানো থাকে, আর ওপরে থাকে হচ্ছে আমাদের সাবস্ট্রেট, যাতে আমি ডিপোজিট করব। ঠিক আছে, সেইটা হয়, সেটা ইউজ হয় অ্যাজ আ ক্যাথোড হিসেবে ইউজ হয়। ঠিক আছে, এবার স্পাটারিং এ কি হয়? স্পাটারিং এ আমাদের প্লাজমা তৈরি করা হয়। ঠিক আছে, প্লাজমা তৈরি করা হয়। প্লাজমা কাকে বলবো? প্লাজমা হচ্ছে যে যখন আমাদের দুটো ইলেকট্রোড, ঠিক আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে তোর নর্মালি এই যে ডিপোজিশন চেম্বার গুলো হয়, ঠিক আছে, ধর একটা স্পাটারিং মেশিন, এই স্পাটারিং মেশিনের ভেতরে, চেম্বারের ভেতরে আমরা কি করি, খুব লো প্রেসার মেনটেন করতে হয়। প্রথম কন্ডিশন, যে কোনো ডিপোজিশন চেম্বারের ভেতরে আমরা যথেষ্ট লো প্রেসার মেনটেন করি। ঠিক আছে, লো প্রেসার মানে কতটা? প্রায় 10⁻³ থেকে 10⁻⁶ স্তর পর্যন্ত লো প্রেসার মেনটেন করা হয়। ঠিক আছে, তো লো প্রেসার কেন রাখা হয়? লো প্রেসার রাখার কারণ হচ্ছে, মানে ভ্যাকুয়াম করা বলে এটাকে। তো যে কোনো ডিপোজিশন চেম্বার লো প্রেসারে রাখার কারণ হচ্ছে, যাতে আমি যখন ডিপোজিট করব, তাতে যত তুই প্রেসার কম রাখবি, তার মানে তার ভেতরে তোর পার্টিকেল কম আছে। ঠিক আছে, মানে এয়ারের পার্টিকেল কম আছে। এয়ারের পার্টিকেল কম আছে মানে তোর আনওয়ান্টেড জিনিস ডিপোজিশনে যাবে কম। ঠিক আছে, তো অ্যাজ আ রেজাল্ট তোর যে ডিপোজিশন, যে থিন ফিল্মটা তৈরি হবে, সেটার কোয়ালিটিটা তত ভালো হবে। তো সেই জন্য যে কোনো ডিপোজিশন চেম্বার আমার লো প্রেসারে কাজ করে। ঠিক আছে, তো ডিপোজিশন চেম্বারের ভেতরে প্রেসার অনেকটা লো রাখা হয়। আর যে কোনো ডিপোজিশন চেম্বার ডিপোজিট করার জন্য তিন ধরনের প্রসেস করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে প্লাজমা তৈরি করতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট মেটালটাকে হিট করতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট মেটালটাকে হিট করা যেতে পারে,
আরেকটা হচ্ছে ইলেকট্রন বিম দিয়ে করা যেতে পারে, যে আমি এর উপরে ইলেকট্রন বিম ফেলবো, দিয়ে ওটা গলবে, গলে ওপরে যাবে, গিয়ে ডিপোজিট হবে। আরেকটা কি প্লাজমা ফেলবো, মেটালটা গলবে, গলে ওপরে যাবে, দিয়ে ডিপোজিশন হবে। ঠিক আছে, স্পাটারিং এ প্লাজমা ইউজ করা হয়। ঠিক আছে, প্লাজমা কি করে তৈরি করা হয়? প্লাজমা তৈরি করা হয় হচ্ছে যে দুটো ইলেকট্রোড, ঠিক আছে, দুটো ইলেকট্রোড ক্যাথোড আর অ্যানোড, এরকম ধরো দুটো ইলেকট্রোড আছে, এই ক্যাথোড আর অ্যানোডের ভেতরে তুই যদি হাই ভোল্টেজ তৈরি করিস, ঠিক আছে, মানে হাই ভোল্টেজ ডিফারেন্স, হাই পোটেনশিয়াল ডিফারেন্স যদি রাখিস, তখন কি হয়, এদের মাঝখানের যে মিডিয়ামটা রয়েছে, এই মাঝখানের মিডিয়ামটা কন্ডাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, মানে ইটস জাস্ট লাইক লাইটনিং যেভাবে তৈরি হয়, বাদ যেভাবে পড়ে, সেভাবে কি হয় যে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাকুমুলেট করার জন্য মাঝখানের যে রেজিস্ট্যান্সটা যেটা রয়েছে, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে যায়, ব্রেক করে ওখান দিয়ে একটা মানে আর্ক তৈরি হয়, বাজ পড়াতে যে তোর আর্কটা তৈরি হয়, মানে লাইটটা যেটা আমরা দেখতে পাই, এই প্লাজমাতেও সেম আমার একটা লাইট তৈরি হয়। ইভেন যে কোনো প্লাজমা সিস্টেমে যখন প্লাজমা তৈরি হয়, বাইরে একটা আই গ্লাস থাকে যেখান থেকে দেখা যায় যে প্লাজমাটা তৈরি হচ্ছে, ভেতরটা আলো হয়েছে, তো মানে ওরকম দেখা যায়। তো সেক্ষেত্রে কি হয় যে আমাদের ক্যাথোড আর অ্যানোডের ভেতরে হাই পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা রাখি, ঠিক আছে, হাই পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কয়েক কিলোভোল্ট এর পোটেনশিয়াল ডিফারেন্স যদি রাখি, তাহলে আমাদের এদের মাঝখানে প্লাজমা আর্ক তৈরি হয়। ঠিক আছে, তো সেই প্লাজমা দিয়ে সেই হাই ভোল্ট মানে সেই হাই এনার্জেটিক প্লাজমাকে যদি আমি এখানে ফেলি, ঠিক আছে, আমার যে কোনো একটা মেটাল সোর্সের উপরে ফেলি, তাহলে কি হবে, আমাদের যে প্লাজমাটা রয়েছে, ঠিক আছে, সেই প্লাজমাটা মেটাল সোর্সের উপরে পড়বে, দিয়ে মেটাল সোর্সটাকে হিট করে গলাবে, ঠিক আছে, গলিয়ে ওপরের দিকে উঠবে, ওপরের দিকে উঠে আমাদের ডিপোজিশনটা হবে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমাদের স্পাটারিং। সবাই বুঝতে পেরেছিস? কিছু অসুবিধা থাকলে বল। হ্যাঁ, ওকে, এবারে আরেকটা যেটা এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে যে কোনো ডিপোজিশন মেশিনে যখন তোরা যাবি, তখন তোরা দেখবি যে যে কোনো ডিপোজিশন মেশিনে, সেটা পিভিডি হোক বা সিভিডি, ফিজিক্যাল পেপার ডিপোজিশন হোক বা কেমিক্যাল পেপার ডিপোজিশন, সেখানে একটা ইম্পর্টেন্ট গ্যাস যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে, কেন আর্গন ইউজ করা হয়? এই যে আমার প্লাজমা তৈরি হচ্ছে, ঠিক আছে, প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে আমার এর ভেতরে যে মিডিয়ামটা আছে, মিডিয়ামটা ব্রেক করে যাবে, মানে মিডিয়ামের যে অ্যাটম গুলো রয়েছে, সেই অ্যাটম গুলো ব্রেক করে আয়ন ফর্মেশন করবে। ঠিক আছে, আয়নটা পজিটিভ আয়ন হবে। তো অ্যাকচুয়ালি কি করা হয়, প্লাজমাটা নর্মালি আর্গন গ্যাসের তৈরি করা হয়, মানে আমরা ভ্যাকুয়াম করব, ঠিক আছে, চেম্বার থেকে যত এয়ার রয়েছে এয়ারকে বার করে দেবো, ঠিক আছে, তারপরে আমি চেম্বারের ভেতরে আর্গন গ্যাস অল্প ভরবো, ঠিক আছে, বা সেটা ডিপেন্ড করছে তুই কতটা প্রেসারে করতে চাইছিস তার উপরে। তো আর্গনের ফ্লো রেট দেওয়া যায়, যে আমি তুমি কতটা আর্গন দিয়ে করতে চাইছো, ঠিক আছে, তো তুই আর্গনের ফ্লো রেট, সেটা তোর রেসিপির উপরে ডিপেন্ড করবে, তুই আর্গনের একটা পার্টিকুলার ফ্লো রেট দিলি, ঠিক আছে। এবার তাতে কি হবে, আমাদের ক্যাথোড আর অ্যানোডের ভেতরে হাই পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এবার যেই তুই আর্গন গ্যাসকে ওর ভেতরে ভরবি, কি হবে, যখন প্লাজমা মানে যখন হাই পোটেনশিয়াল ডিফারেন্স আর্গন গ্যাসটা থাকবে, তখন কি হবে, আর্গন গ্যাসের অ্যাটম গুলো ভেঙে যাবে, ঠিক আছে, ভেঙে গিয়ে আমার আর্গনের ইয়ে তৈরি করবে, আর্গন আয়ন তৈরি করবে। এবার যেহেতু আমাদের এই আর্গন আয়ন গুলো কি হবে, তখন এই আর্গন আয়ন গুলোকে অ্যানোডের উপরে ফেলা হবে, ঠিক আছে। এবার আর্গনকেই কেন ইউজ করা হচ্ছে, তার কারণ হচ্ছে আমার যে কোনো মেটাল সোর্স হোক, আর্গন কারোর সাথে রিঅ্যাক্ট করবে না, ও শুধুমাত্র ওটাকে মেল্ট করার জন্য ইউজ হবে। বুঝতে পেরেছিস? তো সেই জন্য নর্মালি যে কোনো ইনার্ট গ্যাসের অ্যাটমসফিয়ারকে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এইটাকে বলে হচ্ছে স্পাটারিং ইন আ গ্লো ডিসচার্জ। গ্লো ডিসচার্জ কেন? তার কারণ এইখানে যে প্লাজমাটা তৈরি হয়, সেই প্লাজমার গ্লোটা আমরা বাইরে থেকে দেখতে পাই, ঠিক আছে। এবং এই যে গ্লো ডিসচার্জে আমাদের স্পাটারিংটা হয়, এই স্পাটারিং এর একটা গ্রাফ আছে, ঠিক আছে। কিরকম, মানে এই স্পাটারিং এর আইভি কার্ভটা দেখতে কেমন হয়? আইভি কার্ভটা কার আর এই যে আমাদের যে ক্যাথোড আর অ্যানোডটা হয়, ঠিক আছে, এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যদি আমি কোনো একটা এক্সটার্নাল সার্কিট অ্যাড করে রাখি, যে কিনা এই ক্যাথোড আর অ্যানোডের ভেতরে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপবে, ঠিক আছে, এইখানে যে ভোল্টেজ আর কারেন্টের কথা আমরা বলছি, ঠিক আছে, সেই ভোল্টেজটা কিন্তু আমি বাইরে থেকে কি ভোল্টেজ দিয়েছি সিস্টেমে সেটা নয়, এটা হচ্ছে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানের ভোল্টেজ, ঠিক আছে, যে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, আর ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, কোন কারেন্টে আমার এর মাঝখানে ইয়েটা ব্রেক করে যাচ্ছে, দিয়ে প্লাজমাটা তৈরি হচ্ছে, এটার জন্য আমরা এই কার্ভটা শিখছি, ঠিক আছে। তো এই কার্ভের ভেতরে কি হয়, যে মেইনলি শুরুতে তো এই ক্যাথোড আর অ্যানোডের ভেতরে যেহেতু শুধুমাত্র আর্গনের মানে ধরে নে আমাদের আর্গনের অ্যাটমসফিয়ার রয়েছে জাস্ট, তো এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তো কারেন্টটা খুবই কম, মানে ধর ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, ঠিক আছে। এরপরে
যখন তুই একটা পার্টিকুলার ভোল্টেজ দিয়েছিস, এবার একটা পার্টিকুলার ভোল্টেজে, ঠিক আছে, যেই ভোল্টেজে আমার সেটা ডিপেন্ড করে ক্যাথোড আর অ্যানোডের ভিতরে ডিসটেন্স কতটা আছে, তুই কি ধর মানে আর্গন গ্যাসের ফ্লো রেট কতটা রেখেছিস তার উপরে ডিপেন্ড করে একটা পার্টিকুলার ভোল্টেজে কি হয়, আমাদের যে কারেন্টটা রয়েছে কারেন্টটা বাড়তে শুরু করে। ঠিক আছে, কারেন্ট বাড়া মানে এরকম ভাবে কারেন্ট বাড়বে। কারেন্টটা আমার নর্মালি আই কে আমরা ওয়াই তে রাখি, বাট এক্ষেত্রে আই কে আমরা এক্স অ্যাক্সিসে রাখছি। তো একটা পার্টিকুলার ভোল্টেজের পরে কি হবে, আমাদের কারেন্টটা বাড়তে শুরু করবে। ঠিক আছে, এবার যেই কারেন্ট বাড়তে শুরু করবে, কারেন্ট বাড়া মানে কি, আমার মাঝখানে যে আর্গনের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেই অ্যাটমসফিয়ারের ভিতরে আয়নস তৈরি হওয়া শুরু করেছে। ঠিক আছে, এবং আয়নস তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের মানে ভেতরে যে মিডিয়ামটা রয়েছে, যে মিডিয়ামটা এতক্ষণ কন্ডাক্ট করছিল না, সেই মিডিয়ামটা ধীরে ধীরে কন্ডাক্ট করা স্টার্ট করছে। এবার মিডিয়াম যে কন্ডাক্ট করা স্টার্ট করছে তখন কি হবে, আমাদের রেজিস্ট্যান্স ড্রপ করবে মিডিয়ামে, মানে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে যে আর্গনের যে মিডিয়ামটা ছিল সেই মিডিয়ামের রেজিস্ট্যান্সটা ড্রপ করবে। রেজিস্ট্যান্স ড্রপ করা মানে কি, রেজিস্ট্যান্স ড্রপ করা মানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা ড্রপ করবে, তাই না? তার কারণ বুঝতে পেরেছিস, কোন জিনিসের রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে তার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটাও কমবে। ঠিক আছে, তার মানে ফার্স্ট আমরা কি দেখতে পাবো, যে ক্যাথোড আর আফটার আ পয়েন্ট আমাদের ক্যাথোড আর অ্যানোডের ভেতরে পোটেনশিয়াল ড্রপটা কমতে থাকবে। ঠিক আছে, পোটেনশিয়াল ড্রপ কমে একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে ওটা আবার কনস্ট্যান্ট হয়ে যাবে ফর সাম টাইম। আর এখানে কিন্তু কারেন্ট আমার প্রত্যেকটাতে বাড়ছে। ঠিক আছে, তো এই পার্টটাকে মানে যখন আমার কারেন্টটা ধীরে ধীরে বাড়া শুরু করেছে, মানে যে পার্টিকুলার ভোল্টেজে আমার কারেন্টটা ধীরে ধীরে বাড়া শুরু করেছে, কারেন্ট বাড়া শুরু করেছে মানে এর মধ্যে থেকে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে থেকে ধীরে ধীরে কারেন্ট যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত গ্লো তৈরি হয়নি, মানে এখনো পর্যন্ত প্লাজমাকে চোখে দেখা যাচ্ছে না, বাট হালকা হালকা কারেন্ট যাচ্ছে। আমি যদি এখানে একটা অ্যাম্পিয়ার রেখে দিই তাহলে আমি হালকা কারেন্ট পাবো। ঠিক আছে, তো হালকা করে কারেন্ট বাড়ছে, পার্টিকুলার একটা ভোল্টেজ মেনটেন হচ্ছে। ঠিক আছে, এই যে স্টেজটা থাকে এই স্টেজটাকে বলে হচ্ছে টাউনসেন্ড ডিসচার্জ, মানে হালকা করে ডিসচার্জ হওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, এরপরে কি হবে, একটা পার্টিকুলার কারেন্ট যখন রিচ করে যাবে, মানে ধরে নে 10⁻⁻5 অ্যাম্পিয়ার, তখন কি হবে, আমাদের ভোল্টেজটাকে আমরা হুট করে ড্রপ করতে দেখবো। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ করছে মানে কি, এই মিডিয়ামের যে রেজিস্ট্যান্সটা আছে মিডিয়ামের রেজিস্ট্যান্সটা হালকা করে কমছে। ঠিক আছে, মিডিয়ামের রেজিস্ট্যান্স কমছে মানে আমার বেশি পরিমাণে গ্যাসটা আয়োনাইজ হওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন রেঞ্জ। ঠিক আছে, এরপরে মোটামুটি 10⁻³ এর পরে আমরা আস্তে আস্তে গ্লো দেখা স্টার্ট করি, মানে আমাদের প্লাজমা ধীরে ধীরে তৈরি হওয়া স্টার্ট করেছে, এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল গ্লো। ঠিক আছে, যেটা আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজে থাকে। ঠিক আছে, মানে আমাদের ভোল্টেজ ড্রপ করে একটা পার্টিকুলার ভোল্টেজে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পাই, এরপরে আমরা দেখতে পাই আবার আমাদের ভোল্টেজটা একটুখানি বাড়ে। ঠিক আছে, এটা আমি পুরোটা বোঝাচ্ছি কেন হয়। এই পার্টটাকে বলে হচ্ছে অ্যাবনর্মাল গ্লো, মানে এটাতে প্রচন্ড গ্লো দেখা যায়। ঠিক আছে, তারপরে আমার এটা আবার কমে যায়, এটাকে বলে আর্ক ডিসচার্জ। ঠিক আছে, এবার কোনটা কি কেন হচ্ছে সেটা বোঝাচ্ছি। দেখ, টাউনসেন্ড ডিসচার্জ আর ট্রানজিশন রেঞ্জ কাকে বলে আমি সেটা বললাম এতক্ষণ পর্যন্ত, মানে নর্মাল গ্লো এর আগে পর্যন্ত এতদূর আমি বোঝালাম যে একটা পার্টিকুলার ভোল্টেজে আমার কারেন্টটা বাড়তে শুরু করে। এর আগের যে কোনো ভোল্টেজ, মানে ভোল্টেজ যদি এর থেকে কম থাকে তাহলে কিন্তু আমার কারেন্ট বাড়বে না, পার্টিকুলার একটা ভোল্টেজে আমার কারেন্ট ধীরে ধীরে বাড়ছে। কারেন্ট বাড়ছে মানে আমাদের এই যে মিডিয়ামটা ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা কন্ডাক্টিং হওয়া স্টার্ট করেছে ধীরে ধীরে, তো কারেন্ট বাড়ছে। ঠিক আছে, এবার কারেন্ট বাড়ছে মানে কি, আমার মাঝখানের যে আর্গন গ্যাসটা রয়েছে, আর্গন গ্যাসের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেই অ্যাটমসফিয়ারটা ধীরে ধীরে আয়োনাইজ হচ্ছে। আয়োনাইজ হচ্ছে মানে আমার কন্ডাক্টিং হচ্ছে, তো মানে আমার মিডিয়ামের রেজিস্ট্যান্স কমছে। মিডিয়ামের রেজিস্ট্যান্স কমলে কি হবে, আমার পোটেনশিয়াল ডিফারেন্স ধীরে ধীরে কমবে। ঠিক আছে, তারপরেও একটা পার্টিকুলার ভোল্টেজ মেনটেন করবে। এবার এই পার্টিকুলার ভোল্টেজটা কেন মেনটেন করছে, তার কারণ হচ্ছে যে যখন আমার স্পাটারিং হচ্ছে তখন আমাদের যে অ্যানোড দেখ আমাদের আমাদের মেটাল সোর্স আছে, আমি নর্মালি এমনি আঁকছি। ঠিক আছে, আমাদের মেটাল সোর্স আছে, মেটাল সোর্সটাকে আমি এভাবে আঁকছি। ঠিক আছে, এটাকে আমরা টার্গেট বলছি, মানে টার্গেট বলছি তার কারণ হচ্ছে এখানে আমাদের স্পাটারিংটা মানে প্লাজমাটা হিট করবে। ঠিক আছে, আর এইখানে আমাদের সাবস্ট্রেট আছে। ঠিক আছে,
তো এইখানে আমাদের আর্গন গুলো হিট, এখানে আমাদের আর্গন রয়েছে, ঠিক আছে। তো প্লাজমাটা হিট করবে, দিয়ে এখান থেকে আমাদের জেনারেট হয়ে এখানে আমাদের ডিপোজিশনটা এভাবে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা কি করব, এই জায়গাটাকে আমরা নেগেটিভ টার্মিনালের সাথে জুড়ে রাখবো, আর এই জায়গাটাকে আমরা পজিটিভ টার্মিনালের সাথে জুড়ে রাখবো, ঠিক আছে। তো যখন আমাদের প্লাজমা তৈরি হবে, প্লাজমাটা যেহেতু আমাদের ক্যাটায়ন্স তৈরি করবে, তো ক্যাটায়ন্স এসে আমাদের ক্যাথোডে আসবে, ক্যাথোডের কাছে অ্যাট্রাক্টেড হবে, দিয়ে হিট করে এই জায়গাটাকে গরম করবে, গরম করে আমার সাবস্ট্রেটে ডিপোজিশন হবে, ঠিক আছে। তো এই যে আমাদের ক্যাথোডটা রয়েছে, ঠিক আছে, আমার প্লাজমাটা এখানে পড়ছে, তো কি হচ্ছে যে যখন আমাদের ট্রানজিশন রেঞ্জ রয়েছে, ট্রানজিশন রেঞ্জে কি হয়েছে যে আমাদের অলরেডি মাঝখানে যে মিডিয়ামটা রয়েছে, পুরো মিডিয়ামটা আমাদের কি হয়েছে, ইয়ে হয়ে গেছে, কন্ডাক্টিং হয়ে গেছে। এবারে কন্ডাক্টিং হওয়ার সাথে সাথে আমাদের এই প্লাজমাটা কি হবে, শুরুতে যখন প্লাজমা পড়বে, প্লাজমা একটা পার্টিকুলার এরিয়াতে পড়বে, ঠিক আছে। তাহলে প্লাজমা যে এরিয়াতে পড়ছে, ঠিক আছে, মানে প্লাজমা পড়ছে, ঠিক আছে, তার মানে প্লাজমার যে ফ্লাক্সটা, ঠিক আছে, বা এটাকে আমি যদি বলি যে কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি মানে কাকে বলছে এটা, সেটা হচ্ছে যে ক্যাথোডের যেই পোরশনটা অ্যাক্টিভ রয়েছে, কোন পোরশন অ্যাক্টিভ পোরশন মানে কি, প্লাজমা শুরুতে একটা পার্টিকুলার পোরশনে পড়বে, ঠিক আছে। এরপরে ধীরে ধীরে তুই যখন এই দুটোর মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটাকে আরো বাড়াবি, ঠিক আছে, তখন কি হবে, এই অ্যাক্টিভ রিজিয়নটা বাড়বে, ঠিক আছে। বাট তাতে কি হচ্ছে দেখ, আমাদের যে কারেন্ট ডেনসিটিটা, শুরুতে কারেন্ট কম আছে, কারেন্ট একটা পার্টিকুলার এরিয়াতে পড়ছে, এরপরে যখন কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়ার সাথে সাথে আমাদের যে এরিয়া জুড়ে কারেন্টটা পড়ছে সেটাও বাড়বে ধীরে ধীরে, বুঝতে পেরেছিস। তো কি হচ্ছে, আমার আলটিমেটলি কারেন্ট ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকছে। প্রথমে প্লাজমা একটা অল্প এরিয়াতে পড়ছিল, তারপরে প্লাজমার কারেন্টটা বাড়লো, তার সাথে সাথে এরিয়াটাও বাড়লো, ঠিক আছে। তো আলটিমেটলি কারেন্ট বাড়লো, এরিয়াও বাড়লো, তাহলে আলটিমেটলি আমাদের কারেন্ট ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকলো। কারেন্ট ডেনসিটি কনস্ট্যান্ট থাকার জন্য কি হচ্ছে, আমাদের এই পার্টিকুলার জায়গায় আমি কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি, বুঝতে পেরেছিস। তার কারণ আমাদের যে ভোল্টেজটা থাকে, মানে দুটো ইলেকট্রোডের মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, এই ভোল্টেজটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় হচ্ছে কারেন্ট ডেনসিটির সাথে, ঠিক আছে, মানে রুট ওভার কারেন্ট ডেনসিটির সাথে। তো কারেন্ট ডেনসিটি যতক্ষণ কনস্ট্যান্ট রয়েছে ততক্ষণ আমাদের ভোল্টেজটা কনস্ট্যান্ট, বুঝতে পেরেছিস। তো আমরা নর্মাল গুলো দেখতে পেলাম। এরপরে কি হবে, এরপরে আমাদের কারেন্ট যদি আরো বাড়ে, ঠিক আছে, কারেন্ট আরো বাড়া মানে কি, আমার এই যে মিডিয়ামটা রয়েছে, মিডিয়ামের ভেতরে প্রচুর আয়নস তৈরি হয়ে গেছে। এবার আয়ন যদি অত্যাধিক বেশি হয়ে যায়, তখন কি হবে, এদের নিজেদের মধ্যে কলিশনস বাড়বে, ঠিক আছে। কলিশনস বাড়লে কি হবে, কলিশন বাড়লে আমার হিটিং এফেক্ট বেশি বাড়বে, এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়া মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়া, ঠিক আছে। কোনো একটা জিনিসের রেজিস্ট্যান্স বাড়া মানে তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়া। তো তখন আমরা এখানে ভোল্টেজকে অ্যাবনর্মালি বাড়তে দেখবো, ঠিক আছে। এবং এই রেঞ্জটা অ্যাবনর্মাল গ্লো কেন, তার কারণ এখানে কারেন্ট এত বেশি বেড়ে গেছে, ঠিক আছে, যে আমাদের প্লাজমার ভেতরে যে আয়নস গুলো তৈরি হয়েছে তাদের মধ্যে কলিশনস প্রচুর পরিমাণে বেড়ে গেছে, দিয়ে প্রচুর অ্যামাউন্ট অফ হিট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং হিটে আমাদের পুরো মেটালটা গলছে এবং সাবস্ট্রেটে যাচ্ছে। এটা হচ্ছে মেন স্পাটারিং স্টেজ, ঠিক আছে, যেখানে আমরা অ্যাবনর্মাল গ্লো দেখতে পাই। আর এখানে আমাদের ভোল্টেজটা বাড়ার কারণ কি, ভোল্টেজ বাড়ার কারণ হচ্ছে আয়নস বেশি পরিমাণে তৈরি হওয়ার জন্য এবার আমার মিডিয়ামে রেজিস্ট্যান্স বাড়ছে, ঠিক আছে। তো সেই কারণে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়ছে। এবার একটা টাইমে গিয়ে কি হবে, যখন পোটেনশিয়াল ডিফারেন্স হিউজ অ্যামাউন্ট অফ বেড়ে যাবে, তখন গিয়ে আবার ড্রপ করে যাবে হুট করে, ঠিক আছে, এবং তখন আমাদের প্লাজমাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্লাজমার যে ডিপোজিশন, প্লাজমা ডিপোজিশনের নানান রকমের স্টেজগুলো। মেইনলি আমাদের স্পাটারিং এর যে ডিপোজিশনটা হয়, সেই ডিপোজিশনটা মেইনলি নর্মাল গ্লো থেকে স্টার্ট হয়, অ্যাবনর্মাল গ্লোতে ম্যাক্সিমাম ডিপোজিশনটা হয়। বোঝা গেছে? দেখ, কোথাও কেউ বুঝতে না পারলে কোনো স্টেপ আমাকে বল, আমি বলে দিচ্ছি আবার। ম্যাম নরমাল গ্লো পার্টটা একটু এক্সপ্লেন করবেন আরেকবার? হ্যাঁ, নর্মাল গ্লো এক্সপ্লেন করছি। নর্মাল গ্লো হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, আমাদের এই যে ক্যাথোডটা রয়েছে, ঠিক আছে, এই ক্যাথোডের ওপরে প্লাজমা এসে পড়ছে, মেল্ট হচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের ট্রানজিশন রেঞ্জ রয়েছে, ট্রানজিশন রেঞ্জ মানে কি, আমাদের কারেন্ট ধীরে ধীরে বাড়ছে, ভোল্টেজ কারেন্ট বাড়ছে মানে কি, আমাদের এই যে মাঝখানের মিডিয়ামটা রয়েছে, আর্গনের যে মিডিয়ামটা রয়েছে, সেই আর্গনের মিডিয়ামটা ধীরে ধীরে কন্ডাক্টিং হচ্ছে। ধীরে ধীরে কন্ডাক্টিং হচ্ছে মানে মিডিয়ামের রেজিস্ট্যান্স কমছে। তো মিডিয়ামের রেজিস্ট্যান্স কমছে বলে আমরা ভোল্টেজটাকে কমতে দেখছি, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কমতে দেখছি। এবার একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আমি দেখছি পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কেন কনস্ট্যান্ট হচ্ছে, তার কারণ
কি হচ্ছে যে আমার যখন মিডিয়ামটা কন্ডাক্টিং হচ্ছে, শুরুতে ধর যে আমার যে প্লাজমাটা রয়েছে সেই প্লাজমাটা একটা ক্যাথোডের একটা পার্টিকুলার জায়গাকে ইলুমিনেট করছে। আমি ইলুমিনেট বলছি, ঠিক আছে, যাতে তোরা বুঝতে পারিস। প্লাজমাটা তো একটা আলোর মতো, মানে আলোর মতো মানে প্লাজমাকে আমরা একটা আর্ক হিসেবেই দেখবো, একটা আলোর রে হিসেবেই দেখবো। তো এই রেটা ক্যাথোডের একটা পার্টিকুলার এরিয়াকে ইলুমিনেট করছে, ঠিক আছে। তো প্লাজমা একটা কারেন্ট, ঠিক আছে, প্লাজমার একটা পার্টিকুলার যে প্লাজমাটা এসে পড়ছে সেটা একটা পার্টিকুলার কারেন্ট, ঠিক আছে, তার কারণে এটা কন্ডাক্ট হচ্ছে। তো এটা কারেন্ট বাই এরিয়া যদি আমি করে দিই তাহলে আমি একটা পার্টিকুলার কারেন্ট ডেনসিটি পাবো, ঠিক আছে। এবার এই যে সাবস্ট্রেট আর টার্গেটের ভেতরে যে পোটেনশিয়াল ড্রপটা, এই পোটেনশিয়াল ড্রপটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় হচ্ছে এই কারেন্ট ডেনসিটির সাথে, ঠিক আছে, যে কতটা কারেন্ট পড়ছে আর কতটা এরিয়া জুড়ে পড়ছে। এবার শুরুতে কি হবে, যখন আমার ট্রানজিশন স্টেজটা শেষ হবে তখন কি হবে, ধর যে কারেন্ট যে প্লাজমাটা রয়েছে সেই প্লাজমাটা অল্প একটা এরিয়া জুড়েই পড়বে, ঠিক আছে। তো আমার একটা কারেন্ট বাই এরিয়া একটা পার্টিকুলার কারেন্ট ডেনসিটি থাকবে। এরপর কি হবে, আমার ধীরে ধীরে কারেন্টটা বাড়বে, কারেন্ট বাড়ার সাথে সাথে কি হবে, আমার ক্যাথোডের যে অ্যাক্টিভ এরিয়াটা সেটাও ধীরে ধীরে বাড়বে, তার মানে কারেন্টও বাড়ছে এরিয়াও বাড়ছে। অ্যাজ আ রেজাল্ট আমার কারেন্ট ডেনসিটিটা কনস্ট্যান্টই থাকবে। তো কারেন্ট ডেনসিটি কনস্ট্যান্ট থাকা মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাও কনস্ট্যান্ট থাকা, ঠিক আছে। তার মানে এই পার্টিকুলার জায়গায় আমার কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়ার সাথে সাথে ক্যাথোডের অ্যাক্টিভ এরিয়াটাও যেহেতু বাড়ছে তাই জন্য কারেন্ট বাড়ছে বাট পোটেনশিয়াল ড্রপটা কনস্ট্যান্ট থাকছে। এটাকে আমরা নর্মাল গ্লো বলছি। মানে এই সময় আমি প্লাজমাকে ব্লিঙ্ক করতে দেখবো না। অ্যাবনর্মাল গ্লো যখন হয় না তখন বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে সে প্লাজমাকে ব্লিঙ্ক করতে দেখে, ঠিক আছে। তার কারণ ওই সময় মানে প্রচন্ড বেশি হিট তৈরি হয়েছে, প্রচন্ড বেশি রেজিস্ট্যান্স আছে ভেতরে, ঠিক আছে, প্রচন্ড বেশি আবল তাবল জিনিস হচ্ছে, তো সেইটা হচ্ছে ওই জন্য অ্যাবনর্মাল গ্লো। প্রচন্ড বেশি আমার ইন্টেন্সিটি থাকে এই সময়, আর এই সময় নর্মাল গ্লোটা হালকা থাকে একদম, বুঝতে পেরেছিস। এরপরে হ্যাঁ যখন আমাদের পুরো ক্যাথোডটাই অ্যাক্টিভ হয়ে যাবে, মানে পুরো ক্যাথোডের উপরেই এবার প্লাজমা পড়ছে, পুরো ক্যাথোডটাই আমার অ্যাক্টিভ হয়ে গেছে, মানে পুরো ক্যাথোড থেকেই আমার মোল্ড করে মেটাল বেরোতে শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইন দ্যাট কেস তার মানে কি আমার পুরো এরিয়াটা কন্ডাক্টিং হওয়া স্টার্ট করেছে, মানে পুরো মিডিয়ামটা এবার কন্ডাক্টিং হয়ে গেছে। এরপরে আমি যদি আরো কারেন্ট বাড়ে তার মানে হচ্ছে মিডিয়ামের ভেতরে এক্সেস আয়ন তৈরি হয়ে গেছে, এবং সেক্ষেত্রে কি হবে, এক্সেস আয়নস গুলো নিজেদের মধ্যে নিজেদের ইয়ে করবে, কলিশন করবে, তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়বে যেহেতু সেজন্য পোটেনশিয়াল ড্রপটা বাড়বে। আর অ্যাবনর্মাল গ্লো কেন দেখতে পাবো, তার কারণ রেজিস্ট্যান্স বাড়ার জন্য হিট বাড়বে, তো আমরা স্পার্ক দেখতে পাবো, তো এটাকে অ্যাবনর্মাল গ্লো বলা হচ্ছে। বাট যেহেতু হিট বাড়লে ডিপোজিশন রেটটা বাড়বে, তাই এই স্টেজটাই হচ্ছে মেন স্পাটারিং স্টেজ, যেখানে আমার ডিপোজিশনটা ভালো করে হয়। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, বলছি যে ওই আর্ক ডিসচার্জটা তারপরে কেন হলো, মানে অ্যাবনর্মাল গ্লোর পরে? অ্যাবনর্মাল গ্লোর পরে কি হবে, যে অ্যাবনর্মাল গ্লো মানে এই পরে এই যে ভোল্টেজটা কমে যাওয়া, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্সটা বা প্রচুর পরিমাণে আয়ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে আয়ন তৈরি হয়ে যাওয়ার পরে তোর যে মেটালটা রয়েছে আলটিমেটলি এই মেটালটা মোল্ড করে করে পুরোটা ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। বা তুই বাইরে থেকে মেশিনটাকে কন্ট্রোল করছিস, তো একটা পার্টিকুলার এই যে তোর ভোল্টেজটা পোটেনশিয়াল ড্রপটা প্রচন্ড বেড়ে গেল, ঠিক আছে। এবার তোর অবশ্যই ওখানে টাইম দেওয়া থাকবে, মেশিনে যখন তুই কন্ট্রোল করছিস তো মেশিনে টাইম দেওয়া থাকবে। তা না হলে তুই যদি এটাকে বাড়তে দিস তাহলে শাটডাউন হয়ে যাবে সিস্টেমটা, তার কারণ কি পোটেনশিয়াল ড্রপটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। তো এরপরে কি হবে, এরপরে যদি তুই আরো বাড়ে ওটা, ঠিক আছে, তাহলে এখান থেকে তোর মানে পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আমাদের প্লাজমাটা ওই জন্য সবসময় প্লাজমাটা শর্ট টাইমের জন্য করা হয়, ঠিক আছে, মানে শর্ট টাইমের জন্য করে কিছুটা ডিপোজিট করলাম তারপরে আবার বন্ধ করে আবার করলাম, এরকম, বুঝতে পারছিস। তো তার জন্য তারপরে আমাদের আর্ক ডিসচার্জটা হয়েছে। আর্ক ডিসচার্জ মানে হচ্ছে যে পোটেনশিয়াল ড্রপটা প্রচন্ড বেড়ে গেল, ঠিক আছে। তো তার মানে এর পরের স্টেপটা হচ্ছে যে পুরো জায়গাটাই পুরোপুরি আয়োনাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের কি হয় যে ওই জন্য রেজিস্ট্যান্সটা কমে যায়, তারপরে তো আমাদের পোটেনশিয়াল ড্রপটা কমে যায়। বোঝা গেল? হ্যাঁ দিদি। তো স্পাটারিং হলো, স্পাটারিং এর পরে আরেকটা যেটা ডিপোজিশন আমরা পড়বো সেটা হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশনের দুটো আছে, একটা হচ্ছে থার্মাল ইভাপোরেশন। থার্মাল ইভাপোরেশন মানে হচ্ছে আমরা যে সোর্সটা আছে আমার যে মেটাল, আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে স্পাটারিং এ আমার যে টার্গেটটা আছে টার্গেটটা পিওর
মেটাল হতে পারে বা পিওর কোনো সাবস্টেন্স হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, আমি যদি স্পাটারিং দিয়ে অনেক সময় কি করা হয়, স্পাটারিং দিয়ে অনেক সময় কম্পাউন্ডও ডিপোজিট করানো হয়, মানে এর উপরে একটা কম্পাউন্ড ডিপোজিট করা হয়। ধর তুই কোনো একটা মেটালের অক্সাইড ডিপোজিট করতে চাইছিস, তাহলে তখন তুই কি করবি বলতো, তখন তুই এই আর্গানের সাথে সাথে, আর্গান গ্যাসের সাথে সাথে তুই অক্সিজেন গ্যাসও ইন্ট্রোডিউস করবি চেম্বারে, ঠিক আছে। তো কি হবে, প্লাজমাতে যখন আর্গান থাকবে, মানে আর্গানটা যখন তোর আয়নে কনভার্টেড হবে, তখন ওই মোমেন্টে অক্সিজেনটা আয়নে কনভার্ট হয়ে যাবে। এবার আর্গান তো মেটাল বা টার্গেটের সাথে রিঅ্যাক্ট করবে না, বাট অক্সিজেন টার্গেটের সাথে রিঅ্যাক্ট করবে, দিয়ে টার্গেটের একটা অক্সাইড তৈরি করবে, দিয়ে সেই অক্সাইডটা এখানে ডিপোজিট হবে, বুঝতে পেরেছিস। তো স্পাটারিং দিয়ে আমরা নর্মাল পিওর মেটেরিয়াল ছাড়াও তোর যে কোনো কম্পাউন্ডকেও আমরা ডিপোজিট করতে পারি, ঠিক আছে। আর স্পাটারিং এর যদি কিছু তোদেরকে জিজ্ঞাসা করে যে স্পাটারিং এর কিছু মেরিটস, ঠিক আছে, তাহলে সেই মেরিটস এর ক্ষেত্রে তোরা বলতে পারিস যে স্পাটারিং এ তোর এই যে ফিল্মটা যেটা ডিপোজিট হচ্ছে, এই যে পার্টিকুলারলি থিন ফিল্মটা ডিপোজিট হচ্ছে, এই থিন ফিল্মে পিওরিটি অনেক বেশি হয়, ঠিক আছে, হাই পিওরিটির হয়। তারপরে আমাদের বেটার মানে কম্পোজিশনটাকে আমরা ভালোভাবে কন্ট্রোল করতে, মানে এই যে ফিল্মটা রয়েছে, ফিল্মটা যদি কোনো কম্পাউন্ডের যদি আমরা ডিপোজিট করি, তাহলে সেই কম্পাউন্ডের যে ইয়েগুলো রয়েছে, কম্পোজিশনটা রয়েছে, সেই কম্পোজিশনটাকে ভালোভাবে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। আর এখানে আমার অ্যাডহেসিভ স্ট্রেংথটা ভালো থাকে, মানে এই যে ডিপোজিশনটা আমি করছি এই সাবস্ট্রেটের উপরে, ঠিক আছে, স্পাটারিং দিয়ে করলে কি হয়, আমার অ্যাডহেসিভ যে মানে আটকে থাকার যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা অনেক বেশি হয়, হোমোজিনিটিও ভালো হয়, ঠিক আছে, মানে প্লেন ঠিকঠাক ভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। তো এগুলো স্পাটারিং এর কিছু অ্যাডভান্টেজেস, সেটা তোকে বললে তোরা বলতে পারিস। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, তারপরে নেক্সট যে ডিপোজিশন প্রসেসটা আমরা পড়বো সেটা হচ্ছে ইভাপোরেশন, ঠিক আছে। ইভাপোরেশনের মধ্যে একটা হয় হচ্ছে থার্মাল ইভাপোরেশন, ঠিক আছে, আরেকটা হয় হচ্ছে ইবিম ইভাপোরেশন, ইলেকট্রন বিম ইভাপোরেশন, ঠিক আছে। তো নাম থেকেই বোঝা যাবে, থার্মাল ইভাপোরেশন মানে আমার যে মেটাল সোর্সটা আছে, মেটাল সোর্সটাকে ডাইরেক্ট হিট করব, ঠিক আছে, দিয়ে মেটালটা গলবে, দিয়ে গিয়ে আমার মেটেরিয়ালে ডিপোজিট করবে, ঠিক আছে। আর ই বিম মানে হচ্ছে ইলেকট্রনের বিম পাঠাবো, আমি হাই এনার্জেটিক ইলেকট্রনের বিম ফেলবো, ঠিক আছে, দিয়ে আমার কি হবে, বা ইলেকট্রনের বিমটা ওতে এফেক্ট করলে মানে মেটালের উপরে পড়বে, মেটালটা মেল্ট করবে, মেল্ট করে আমার ডিপোজিশন হবে, ঠিক আছে। তো ফার্স্টে থার্মাল ইভাপোরেশন সম্বন্ধে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, তো বেসিক ক্যারেক্টারিস্টিক্স তো নিশ্চয়ই বুঝতেই পেরেছিস। তো নর্মালি থার্মাল ইভাপোরেশনেও আমরা বোট ইউজ করি, ঠিক আছে। তার কারণ থার্মাল ইভাপোরেশন কোথায় ইউজ হয় বলতো, যেখানে আমাদের যে ডিপোজিশন যে থিকনেসটা, মানে যে থিকনেসে আমি ডিপোজিট করতে যাচ্ছি সেটা যখন অনেক পাতলা হয়, মানে ঠিক আছে, মানে ধর 100 ন্যানোমিটারের তুই একটা ডিপোজিশন করতে চাইছিস, ঠিক আছে, 100 ন্যানোমিটার অনেক কম, ঠিক আছে, তো 100 ন্যানোমিটারের একটা ডিপোজিশন করতে চাইছিস, তখন তুই থার্মাল ইভাপোরেটরে যাবি, ঠিক আছে। বা যেখানে তুই যে মেটেরিয়ালটা ইউজ করছিস সেই মেটেরিয়ালটা অনেক বেশি কস্টলি, তুই চাস যে নষ্ট কম হোক, তার কারণ ইবিম ইভাপোরেশন যখন হবে, তো ইবিম ইলেকট্রন বিম যখন আমি কোনো একটা মেটাল সোর্সের ভেতরে ফেলি, তো নর্মালি কি করতে হয়, ইবিম কে ফেলছি মানে, তো সেক্ষেত্রে আমাকে ক্রুসিবল ইউজ করতে হয়, মানে ক্রুসিবল সেরামিক্সের ক্রুসিবল ইউজ করতে হয়, সেরামিকের ক্রুসিবলটা যথেষ্ট মোটা হয়, ঠিক আছে। তো তার ভেতরে ধর তুই গোল্ড বা কিছু একটা দামি মেটেরিয়াল দিলি, ঠিক আছে, তো ইবিম ইভাপোরেশন যখন হবে, তো এখানে প্রচুর পরিমাণে গোল্ড নষ্ট হবে, যেটা থার্মাল ইভাপোরেশনের ক্ষেত্রে হয় না, থার্মাল ইভাপোরেশনে নষ্টটা কম হয়, ঠিক আছে। তো এই দুটো ডিফারেন্স আছে, তো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা, বাট দুটোতে তোর মোটামুটি সেমই ভাবে ডিপোজিট করে, ঠিক আছে। তো ফার্স্টে থার্মাল ইভাপোরেটরটা শেখাচ্ছি। থার্মাল ইভাপোরেটরে কি হয়, থার্মাল ইভাপোরেটরে তোর হয় এখানেও তোর ওই সেম হয় তোকে তুই বোট ইউজ করবি, ঠিক আছে। এবার এই বোটের ভেতরে কি হয়, বোটের ভেতরে আমি বললাম যে এরকম টাইপের দেখতে হয় বোটটা, আর এই জায়গাটা আমার একটুখানি ইয়ে করা থাকে, কনকেভ থাকে, ঠিক আছে। তো তুই যদি সাইড থেকে দেখিস, সাইড থেকে বোটটা এরকম টাইপের দেখতে, বুঝতে পেরেছিস। তো এই জায়গাটায় আমরা সোর্সটাকে রাখি, ঠিক আছে। আর কি করা হয় এই জায়গা এটাকে তোর আটকে দেওয়া হয়, আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এই বোর্ডটা কন্ডাক্টিং কোন একটা মেটেরিয়ালের হয় টাংস্টেন, ঠিক আছে, নয়তো তোর মলিবডিনাম, ঠিক আছে, এই ধরনের কোনো জিনিস দিয়ে তৈরি করা হয় যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, হয় কারেন্ট ফ্লো করানো হয়, আর নয়তো এর নিচে একটা হাই রেজিস্ট্যান্সের কোন একটা তার লাগানো থাকে, ঠিক আছে। হাই রেজিস্ট্যান্সের তার লাগালে কি হবে, যখন এর হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, ওটা গরম হবে, দিয়ে বোর্ডটাকে হিট আপ করবে, দিয়ে এটা মেল্ট হবে, দিয়ে উপরে যাবে, উঠবে, ঠিক আছে। তো নর্মালি
এই যে বোটের যে মেটেরিয়ালটা, এই বোটের মেটেরিয়ালটা এমন ভাবে চুজ করা হয়, প্রত্যেকটা মেটেরিয়ালের বোট আলাদা হয়। মানে ধর তুই গোল্ড ডিপোজিট করবি, গোল্ডের জন্য বোট আলাদা হবে, ঠিক আছে? বোটটা এমন হবে যে কিনা গোল্ডের সাথে যেন রিয়াক্ট না করে, গোল্ডের সাথে রিয়াক্ট না করে, প্লাস তুই যে সাবস্ট্রেটটা ইউজ করবি সেই সাবস্ট্রেটে যদি এখান থেকে বোট থেকে কিছুটা ইভাপোরেট হয়, কিছু কিছু জিনিস, কিছু কিছু কম্পোনেন্ট যদি ইভাপোরেট হয়ে ওপরে উঠেও যায়, ঠিক আছে, কম মানে বোটের যে মেটেরিয়ালটা এমন ভাবেই চুজ করা হয় যেন এই মেটেরিয়ালের অ্যাডহেসিভ মানে এই সাবস্ট্রেটে ওর অ্যাডহেসিভ মানে আটকে যাওয়ার প্রবাবিলিটি যেন কম থাকে, মানে সবার সাথে সবাই আটকায় না, ঠিক আছে? যেরকম হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের ওপরে গোল্ডের অ্যাডহেসিভ খুব খারাপ হয়, ঠিক আছে? মানে গ্যালিয়াম আর্সেনাইডের ওপরে তুই যদি গোল্ড কোটিং করতে চাস, অ্যাডহেসিভটা খুব খারাপ হয়, ঠিক আছে? তো বা উঠে যায়, গোল্ড উঠে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আরো নানান রকমের, কিন্তু গ্যালিয়াম আর্সেনাইডের সাথে গোল্ডের ওপরে যে গোল্ডের কোটিংটা এটা আবার ওহমিক হয়, তো আমাকে করতেই হবে গোল্ডের কোটিং। তো আমরা সেটা নানান রকমের প্রসেস করে এর অ্যাডহেসিভ পাওয়ারটা, অ্যাডহেসিভ স্ট্রেংথটা বাড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? তো এরকম যে কোনো সাবস্ট্রেটের ওপরে যে কোনো মেটেরিয়ালের তুই যদি কোটিং ফেলি ভাবিস তাহলে কিন্তু কোটিং হবে না, ঠিক আছে? মানে ডিপোজিশন হবে না, তার কারণ ডিপেন্ড করে যে ওর দুটোর ভেতরে অ্যাডহেসিভ ইয়েটা আছে কিনা, সারফেস টেনশনটা কিরকম আছে, ঠিক আছে? তার উপরেও ডিপেন্ড করে। তো যেই সাবস্ট্রেট ইউজ করছি সেই সাবস্ট্রেট ওয়াইজও বোট চয়েস করা হয়, যাতে বোটের মেটেরিয়াল যদি ইভাপোরেট খানিকটা করেও যায় হিট আপ হয়ে, সেই মেটেরিয়ালটা যেন ওই সাবস্ট্রেটের সাথে ওর আর মেটেরিয়ালের আর সাবস্ট্রেটের যেন অ্যাডহেসিভ পাওয়ারটা কম হয়, অ্যাডহেসিভ স্ট্রেংথটা কম হয়, বোঝা গেছে? তো সেরকম ভাবে আমাদের বোটের যে মেটেরিয়ালটা হয়, বোটের মেটেরিয়াল চুজ করা হয়। তো হয় আমরা বোট ইউজ করি, অনেক সময় ক্রুসিবল ইউজ করা হয়। যদি ক্রুসিবল ইউজ করা হয় তাহলে কি করা হয়, আমাদের যে ক্রুসিবলটা থাকে সেই ক্রুসিবলটাকে আমরা হাই রেজিস্ট্যান্সের একটা কয়েলের এরকম সিলিন্ডার মতো থাকে, তার ভেতরে মানে এরকম একটা স্ট্রাকচার থাকে, তার ভেতরে ক্রুসিবলটা রাখা থাকে, ঠিক আছে? দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, দিয়ে এটা হিট আপ হবে, দিয়ে ওপরে যাবে। বোঝা গেছে? কারোর কোনো কোয়েশ্চেন আছে এতদূর পর্যন্ত? না ঠিক আছে। এরপরে আমরা এই থার্মাল ইভাপোরেশনে একটা হালকা একটা একটুখানি অ্যানালিটিক্যাল একটু ম্যাথমেটিক্সে যাব। সেটা হচ্ছে যে আমরা দেখব যে এই যে থার্মাল ইভাপোরেশন দিয়ে আমাদের যে ডিপোজিশনটা হবে, ঠিক আছে, সেই ডিপোজিশনটার যে থিকনেসটা বা আমার হোমোজিনিটিটা আমরা কিভাবে মেনটেন করতে পারি। মানে বুঝতেই পারছি যে এখানে আমার মেটাল রয়েছে, এই মেটালটাকে আমি হিট করছি, মানে এই মেটালটা হিট আপ হচ্ছে, হিট আপ হয়ে উপরের দিকে উঠছে। তো আমার এই মেটালের যে ফ্লাক্সটা বেরোচ্ছে, মেটাল থেকে যে মেটালের ফ্লাক্সটা বেরোচ্ছে, সেই ফ্লাক্সটা এখানে যতটা পৌঁছচ্ছে এখানে নিশ্চয়ই ততটা পৌঁছাবে না, বা এখানে নিশ্চয়ই ততটা পৌঁছাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করে সেটা মেনটেন করি যাতে আমার সব জায়গায় ডিপোজিশনের হোমোজিনিয়াস যেন ডিপোজিশন হয়, ঠিক আছে? কিভাবে আমরা মেনটেন করতে পারি সেই জিনিসটা বোঝার জন্য আমরা একটু একটা হালকা অল্প একটু ছোট্ট একটা সাম মানে অ্যানালিটিক্যাল কিছু ইয়ে করব, ঠিক আছে? তো তার জন্য একটা ইজি স্ট্রাকচার ড্র করব। সেটা হচ্ছে, ধরে নিই আমাদের থার্মাল ইভাপোরেটরে এটা হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে? আর এইটা ধরে নে আমাদের সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা নরমালি বড় হয়, সোর্সটা ছোট, অল্প পরিমাণে সোর্স ইউজ করা হয়, ঠিক আছে? তো এবার সোর্সটাকে ধর হিট আপ করা হচ্ছে, তো সোর্স থেকে আমার এটা হচ্ছে মেটালের ফ্লাক্স যেটা বেরোচ্ছে, ঠিক আছে? এবার মেটালের এখানে এই পয়েন্টটাকে আমি পি বলছি, যেটা হচ্ছে ডাইরেক্ট পারপেন্ডিকুলার পয়েন্ট, ঠিক আছে? এখানে একটা ফ্লাক্স যাচ্ছে, অবশ্যই এই পয়েন্টে একটা অন্য ধরনের ফ্লাক্স যাবে, তার কারণ ডিস্টেন্সটা বেশি। এই পয়েন্টে অন্য ধরনের, এরকম ভাবে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমি যদি এরকম ভাবে একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটা ড্র করার কারণ কি, সেটা হচ্ছে এই সোর্স থেকে পি পয়েন্টটা যতটা দূরে আছে এই পয়েন্টটাও ততটাই দূরে আছে, কারণ আমি একটা সেমি সার্কুলার একটা রিজিয়ন ড্র করেছি, বুঝতে পেরেছিস? তার মানে এই সার্কেলের ওপরে যে কোনো পয়েন্ট যদি আমি কনসিডার করি, প্রত্যেকটা পয়েন্টে আমার ফ্লাক্স সেম যাবে, বুঝতে পেরেছিস? মানে প্রত্যেকটা পয়েন্ট ফ্লাক্স সেম যাবে না, সরি, প্রত্যেকটা পয়েন্টে আমার কি হবে, এই সোর্স থেকে প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? এবার আমি দেখবো সেম ডিস্টেন্স দূরে আছে বাট অ্যাঙ্গেল আলাদা হওয়ার জন্য এই পয়েন্টে ফ্লাক্সটা ডাইরেক্টলি 90 ডিগ্রিতে যাচ্ছে, বাট এখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থিটাতে যাচ্ছে। তো অ্যাঙ্গেলের উপরে ফ্লাক্সটা কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা দেখবো, যে অ্যাঙ্গেলের উপরে আদৌ ফ্লাক্সের ডিপেন্ডেন্স আছে কিনা।
মানে আমার যদি অ্যাঙ্গেল বাড়ে বা কমে, ঠিক আছে, তার কারণ আমার সোর্সটা এইটুকুই থাকবে, সাবস্ট্রেট বড় হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে মেনটেন করবো সেই ব্যাপারটা, যে এখানে যতটা ফ্লাক্স যাচ্ছে এখানেও ততটাই ফ্লাক্স যাচ্ছে কিনা, অ্যাঙ্গেলের উপরে কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা দেখবো। তো শুরুতে আমরা কি করলাম, সোর্স থেকে সেম ডিস্টেন্সে কতগুলো পয়েন্ট কনসিডার করলাম। তো তার জন্য আমরা এই সার্কেলটা ড্র করলাম, সেমি সার্কেলটা ড্র করলাম, ঠিক আছে। তো এই পি পয়েন্টটা যতটা দূরে আছে, সরি এই আর পয়েন্টটাও ততটাই দূরে আছে, ঠিক আছে। তো আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এই পি পয়েন্টে যে ফ্লাক্সটা যাচ্ছে, ঠিক আছে, সেই ফ্লাক্সটা হচ্ছে J0, ঠিক আছে। আর পি আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছিস যে এই আর পয়েন্টে যে ফ্লাক্সটা যাবে সেটা হবে হচ্ছে G0 cos থিটা, J0 cos থিটা, ঠিক আছে। তো এই ফ্লাক্সটাকে তুই জে থিটা বলতে পারিস, বুঝতে পেরেছিস। এরপরে আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা এটাকে আমি R0 ধরছি, ঠিক আছে। তো পি পয়েন্টটা R0 ডিস্টেন্সে যদি থাকে তাহলে আর পয়েন্টটাও আমার R0 ডিস্টেন্সেই রয়েছে। এবার আমাদের যে ফ্লাক্সটা যাচ্ছে এই ফ্লাক্সটা তুই ধরতে মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে, মানে যদি 3D ভাবি তাহলে 3D তে ফ্লাক্সটা এভাবে এগোচ্ছে, এরকম একটা অ্যানিউলার রিজিয়ন তৈরি করছে, অ্যানিউলার রিজিয়ন তৈরি করে ফ্লাক্সটা পুরো জায়গায়, বুঝতে পেরেছিস। সাবস্ট্রেটটা এরকম রয়েছে আর ফ্লাক্সটা এরকম ভাবে বেরিয়ে এই জায়গায় ডিপোজিট করছে, বুঝতে পেরেছিস। তো সেই 3Dটা যদি আমরা এখানে কনসিডার করি তাহলে কি হবে, তাহলে আমি এইরকম একটা ইয়েতে আমার ফ্লাক্সটা বেরোচ্ছে, তাই তো, সরি তো এইখানে এইটা যদি আমাদের R0 হয়, ঠিক আছে, তাহলে এই যে ফ্লাক্সের যে এরিয়াটা, ঠিক আছে, এর যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা কত হবে, এই রেডিয়াসটা হবে হচ্ছে R0 sin থিটা। এইটা এটা যদি R0 হয়, R0 হয়, তাহলে এটা R0 sin থিটা, ঠিক আছে। তার মানে এই যে এরিয়াটা রয়েছে, মানে আমার যে ফ্লাক্সটা বেরোচ্ছে, এই ফ্লাক্সের এই যে মাথাটা যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি গিয়ে এখানে ডিপোজিট করছে, ঠিক আছে, তার সারকামফারেন্স যেটা, সেই সারকামফারেন্সটা কত হবে, সেই সারকামফারেন্সটা হবে হচ্ছে 2 পাই R0 sin থিটা, কারণ 2 পাই আর হয় সারকামফারেন্স, সারকামফারেন্স মানে এটা আমি বলতে চাইছি। আর এর যে থিকনেসটা, এই থিকনেসটা কত হবে, থিকনেসটা হবে হচ্ছে R0 d থিটা, ঠিক আছে, মানে এইটা R0 d থিটা, বুঝতে পেরেছিস। তাহলে দেয়ারফর এরিয়া, এই যে টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটা কতটা হবে, সেটা হবে হচ্ছে সারকামফারেন্স ইনটু থিকনেস, রাইট। এবার আমরা যদি এই পি পয়েন্টে কতটা ইভাপোরেটেড মেটাল যাচ্ছে সেটা যদি বার করতে চাই, মানে আমরা যদি ইভাপোরেশন রেট অ্যাট পি যদি জানতে চাই, সেটাকে আমি কি বলে রিপ্রেজেন্ট করতে পারি, এই পি পয়েন্টে কতটা ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স মানে কি, কতটা মেটাল সোর্স যাচ্ছে ডিভাইডেড বাই এরিয়া, তাই তো। তাহলে কতটা ফ্লাক্স যাচ্ছে, ইভাপোরেশন রেট মানে আমরা কি বলতে পারি, ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হচ্ছে যে নর্মালি যদি ম্যাগনেটিক ফ্লাক্স বলি তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন মানে কোন একটা এরিয়া থেকে পারপেন্ডিকুলারলি কতটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে, তাই তো। তো এখানেও সেম ব্যাপার, যে আমার পারপেন্ডিকুলারলি কতটা মেটাল সোর্স যাচ্ছে ওপরের দিকে, ডিপোজিশনটা কিভাবে, ইভাপোরেশনটা কতটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যে এই পি পয়েন্টে আমাদের যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা হচ্ছে J0, সরি পিতে নয়, আমাদের আরে বার করতে হবে, তার কারণ পিতে তো J0 যাচ্ছে, এখানে খেয়াল করে দেখ, পিতে তো পারপেন্ডিকুলারলি J0 যাচ্ছে, আমরা এইটা বার করতে চাইছি যে এই পয়েন্টে যদি J0 যায় আর এই পয়েন্টে আমার J0 cos থিটা যাচ্ছে, ঠিক আছে, তো সেম যাচ্ছে না, ফ্লাক্সটা আলাদা যাচ্ছে। তো এই আর পয়েন্টে যদি আমি ইভাপোরেশনটা বার করতে চাই তাহলে কত হবে, ফ্লাক্স যাচ্ছে হচ্ছে আমাদের J0 cos থিটা, আর ফ্লাক্স মানে হচ্ছে তোর ফিল্ড, মানে মেটালের যে ফিল্ডটা যাচ্ছে, ফিল্ড ডিভাইডেড বাই এরিয়া। তো ফ্লাক্সের সাথে আমি যদি এরিয়াটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি টোটাল কতটা ইভাপোরেটেড মেটাল যাচ্ছে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার এই জায়গার এর ইয়েটা হবে হচ্ছে 0 থেকে পাই অবধি, তার কারণ হচ্ছে থিটার যে ইয়েটা সেটা 0 থেকে পাই অবধি আছে আমাদের, ঠিক আছে।
তো এই জায়গাটায় যদি তুই ইন্টিগ্রেশন করিস, J0 তো বেরোবে, sin স্কয়ার থিটা বাই 2। এখানে তুই 2 sin থিটা cos থিটাকে sin 2 থিটা ধরে নিতে পারিস, r স্কয়ারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। sin থিটাটাকে যদি আমি z ধরে নিই তাহলে cos থিটা d থিটা মান cos dz, থিটা 2 তাহলে z। থিটা, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওরা করে দেওয়া যাবে। তো আলটিমেটলি এখান থেকে পাই তোর রেজাল্টটা, মানে পুরোটা করার পরে পাই হয়তো আসবে, ঠিক আছে। তো এটা রেজাল্টটা পাই r স্কয়ার যে নট, একবার ইন্টিগ্রেশনটা করবি এটা আসবে আমাদের ইভাপোরেশন রেটটা, ঠিক আছে। তো তার মানে আমাদের জে নটটা যদি আমরা বার করি সেটা আমরা পাবো হচ্ছে ইভাপোরেশন রেট ডিভাইডেড বাই পাই আর নট স্কয়ার। তার মানে আমাদের কি হচ্ছে, আমাদের যে ফ্লাক্সটা পৌঁছাচ্ছে, এই ফ্লাক্সটা আমাদের যে ইয়েটা রয়েছে, যে ডিসটেন্সটা রয়েছে সোর্স আর সাবস্ট্রেটের মধ্যে, যে ডিসটেন্সটা, এই সোর্স সাবস্ট্রেটের ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তার মানে আমার যদি ডিসটেন্সটা কম হয় তাহলে ফ্লাক্সটা বাড়বে, ঠিক আছে। কিন্তু এই আর পয়েন্টের পরে, এই আর পয়েন্টে যে ফ্লাক্সটা যাচ্ছে, মানে আর পয়েন্টে ফ্লাক্স যাচ্ছে হচ্ছে জে থিটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি J0 cos থিটা, মানে J0টা যেটা হচ্ছে, J0টা যেটা আমার ইভাপোরেশন রেটটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ইভাপোরেশন রেটটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, আমরা যেহেতু কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে। তো কারেন্ট পাঠানোর সাথে সাথে আমরা কোন একটা মেটেরিয়ালের আমরা মানে ইয়েটা জানি, মানে ও কোন টেম্পারেচারে মেল্ট করে সেটা আমরা জানি। তো আমি কতটা কারেন্ট পাঠাচ্ছি তার জন্য কতটা মেটাল মেল্ট করে উপরের দিকে উঠবে সেটা আমরা জানি। তো ইভাপোরেশন রেটটাকে আমরা কন্ট্রোল করতে পারি বাই কারেন্ট। আমরা যখন কারেন্ট কন্ট্রোল করব তখন আমরা ইভাপোরেশন রেটটাকে কন্ট্রোল করব, ঠিক আছে। তো ইভাপোরেশন রেটটাকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমরা এখানে J0টাকে, মানে এই পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফ্লাক্সে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারবো। তো এই ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি এই ফ্লাক্সে যাচ্ছে, বাট একে আরো দূর যেতে হবে এই পয়েন্টে পৌঁছানোর জন্য। তাহলে এই এস পয়েন্টে কতটা ফ্লাক্স পৌঁছাচ্ছে সেটা যদি আমরা বার করতে চাই, যে এস পয়েন্টে কতটা ফ্লাক্স যাচ্ছে সেটা কিভাবে বার করা যেতে পারে, দেখ। Js ইকুয়ালস টু কি হতে পারে, যে যেহেতু জে থিটা ইকুয়ালস টু ইভাপোরেশন রেট ডিভাইডেড বাই পাই আর নট স্কয়ার, সেখানে আমাদের এই যে এস পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, এই এস পয়েন্টের যে রেডিয়াসটা এটা যদি আর থিটা হয় তাহলে Js ইকুয়ালস টু ইভাপোরেশন রেট ডিভাইডেড বাই আর থিটার স্কয়ার, এটা হতে পারে, তাই তো। এবার এই আর থিটার ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে। এখানে দেখ, আর থিটা কি করে বার করবি, এই পুরোটা হচ্ছে আর থিটা, ঠিক আছে, এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। তো সেখান থেকে তুই যদি এখানে বেস বাই হাইপোটেনিউজ করিস ইকুয়ালস টু কস থিটা হবে, তাই তো। তার মানে আর নট বাই আর থিটা ইকুয়ালস টু কস থিটা হবে। তো সেখান থেকে আর থিটা ইকুয়ালস টু আর নট বাই কস থিটা হবে, ঠিক আছে। তো আর থিটার ভ্যালু হচ্ছে এটা। তো আর থিটার জায়গায় যদি তুই বসিয়ে দিস আর নট স্কয়ার আর ডিভাইডেড বাই কস থিটা বেরোবে, তো উপরের দিকে উপরে কস থিটা কস স্কয়ার থিটা হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার J0, তাই না, J0 এটা cos স্কয়ার থিটা। তার মানে আমার এস পয়েন্টে যে ফ্লাক্সটা পৌঁছাচ্ছে, মানে পারপেন্ডিকুলার পয়েন্টে যে ফ্লাক্সটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে J0। পারপেন্ডিকুলার পয়েন্টে যদি ফ্লাক্স J0 পৌঁছায় তাহলে এস পয়েন্টে কতটা যাচ্ছে, এস পয়েন্টে যাচ্ছে হচ্ছে J0 cos স্কয়ার থিটা। ঠিক আছে। এবার এই J0টা যেহেতু তোর ওই ইভাপোরেশন রেট ডিভাইডেড বাই পাই আর স্কয়ার, ঠিক আছে। তো তুই এখানে দেখতে পাচ্ছিস যে আমার থিটাটা যদি বাড়ে, মানে অ্যাঙ্গেলটা যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের এইখানে
কি হবে, আমাদের যে ফিল্মের যে হোমোজিনিটিটা সেটা কম হতে থাকবে, মানে আমার অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকবে, এই অ্যাঙ্গেলটা যত বেশি বাড়বে তত এই জায়গায় আমার যে ডিপোজিশনের যে ইউনিফর্মিটিটা, সেই ইউনিফর্মিটিটা কমবে। ঠিক আছে, তো কি হবে, তার মানে অ্যাঙ্গেল বাড়লে ইউনিফর্মিটি কমবে। ঠিক আছে, আবার যদি তুই এখানে সোর্স আর সাবস্ট্রেটের ভেতরে ডিস্টেন্স কমিয়ে দিস তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা আরো বেশি হবে, তাই না? যদি এই ডিস্টেন্সটা বেশি থাকে তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা মানে পুরো সাবস্ট্রেটকে ঢাকার জন্য এই অ্যাঙ্গেলটা কম হবে, তাহলে অ্যাঙ্গেল কম হলে কি হবে, ইউনিফর্মিটিটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, আবার যদি খুব বেশি দূরে পাঠিয়ে দিস তাহলে কি হবে, এই সোর্স থেকে মেটাল ইভাপোরেট হয়ে ওপরে যেতে তোর মেটালের লস বেশি হবে। বোঝা গেল? তো মেটালের লস আর ইউনিফর্মিটি দুটোর মাঝখান থেকে একটা পার্টিকুলার সোর্স আর সাবস্ট্রেটের ভেতরে ডিস্টেন্স চয়েস করা হয়, যেই ডিস্টেন্সে আমার ইভাপোরেশনটা করা হয়। ঠিক আছে, আর ইউনিফর্মিটি ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য কি করা হয়, আমাদের যে সাবস্ট্রেটটা আছে সাবস্ট্রেটটাকে রোটেট করানো হয়। মানে কি হয়, আমাদের অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, আমার এখানে সোর্স থাকে, ঠিক আছে, আর ওপরে আমার এই ধরনের একটা গোল ডোম শেপের একটা জিনিস থাকে, এই ডোমের মধ্যে প্রত্যেকটা এই জায়গায় সাবস্ট্রেট আটকানো থাকে। ঠিক আছে, এবার এই ডোমটাকে রোটেট করানো হয়, তো ডোমের সাথে সাথে সাবস্ট্রেটটাও রোটেট করে, তো সব জায়গায় প্রত্যেকটা অ্যাঙ্গেলে যে ডিপোজিশন হচ্ছে তাহলে আমার কি হয়, মেটাল সোর্সটা ঠিকঠাক ভাবে সাবস্ট্রেটে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তো ইউনিফর্মিটি মেনটেন করার জন্য কি হয়, আমাদের ডোমটাকে রোটেট করানো হয়। বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা দিদি, বল। তুমি ইন্টিগ্রেশনের পার্টটা একবার খোঁজো। দাঁড়া, হ্যাঁ বল। হ্যাঁ, এটা তো জিরো হয়ে যাওয়ার কথা না ইন্টিগ্রেশনটা? জিরো কেন হবে? কেন রে? ওই তো সাইন আর কস আছে, তো তো জিরো হয়ে যাওয়ার কথা, যে জিরো থেকে পাই অব্দি ইন্টিগ্রেট করা হয়। আরে সাইন স্কোয়ার তো। সাইন স্কোয়ার কোথায়? ইন্টিগ্রেশন করার পর তো সাইন স্কোয়ার আসবে। সাইন স্কোয়ার হলে তো জিরো হয়ে যাবে। আমি ওটাই তো বলছি, জিরো হয়ে যাবে। জিরো থেকে পাই/2 অবধি করলে হচ্ছে, দেখ তো। হ্যাঁ ম্যাম। পাই/2 করলে হতে, তাহলে লিমিটটা পাই/2 হবে। কিন্তু যদি পাই/2 করলে তো হাফ হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে হ্যাঁ, তাহলে পাই এসে যাচ্ছে, ঠিক আছে। হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই/2 করলে হয়ে যাচ্ছে। লিমিটটা ঠিক করে নে। ওকে, তো আমাদের এখানে থার্মাল ইভাপোরেশনটা হলো, এরপর হচ্ছে ইবিম ইভাপোরেশন। ঠিক আছে, ইবিম ইভাপোরেশনটা কিরকম সেটা হচ্ছে, ও আরেকটা জিনিস যেটা আমি স্পাটারিং এ তোদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে স্পাটারিং এ আমরা যে প্লাজমাটা ইউজ করি না, তো সেই প্লাজমাটা যেহেতু আয়নের একটা বিম, ঠিক আছে, মানে প্লাজমাটা যেহেতু আয়নস দিয়ে তৈরি, তো সেই আয়ন গুলোকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে রাখি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার আয়নের বিমটাকে গাইড করা সুবিধা হবে, মানে সেক্ষেত্রে আমার আয়নের বিমটা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে একটা পার্টিকুলার জায়গায় এসে পড়বে। ঠিক আছে, তো যখন আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এই প্লাজমাটাকে গাইড করে মেটালের সোর্সের উপরে ফেলি, ঠিক আছে, সেটা হচ্ছে
স্পাটারিং তোদের যেটা আমি পড়ালাম সেটা হচ্ছে একদম বেসিক সিস্টেম, ঠিক আছে। এবার সিস্টেমটাকে যখন মডিফাই করা হয় তখন কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমাদের এই যে প্লাজমার যে বিমটা রয়েছে, এই প্লাজমার বিমটাকে কি করা হয়, গাইড করে মেটাল সোর্সের উপরে ফেলা হয়, ঠিক আছে। তো যখন যদি আমরা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্লাজমার বিমটাকে গাইড করে ফেলি, তাহলে সেই ধরনের আমাদের স্পাটারিং সিস্টেমকে ম্যাগনেট্রন স্পাটারিং সিস্টেম বলে, ঠিক আছে। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে স্পাটারিং সিস্টেম আমরা যে সোর্সটা ইউজ করছি, মানে আমরা যে ক্যাথোড আর অ্যানোড বানাচ্ছি, ঠিক আছে, সেই সোর্সটা আমরা ডিসিও ইউজ করি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আরএফ সোর্স ইউজ করা হয়, মানে এসি সোর্স ইউজ করা হয়, ঠিক আছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের যে টার্গেটটা রয়েছে, এই টার্গেটটা ক্যাথোড, ঠিক আছে, আর আমাদের যে সাবস্ট্রেটটা রয়েছে, এই সাবস্ট্রেটটা হচ্ছে আমাদের অ্যানোড, ঠিক আছে। তো ক্যাথোডটা আমাদের নেগেটিভলি চার্জড, ঠিক আছে। এবার এর ওপরে যখন আর্গন এসে পড়বে, কি হবে, যে আর্গন ধীরে ধীরে এর ওপরে ডিপোজিট করে যেতে পারে। তার কারণ হচ্ছে আর্গন যখন এসে পড়বে তখন মেটালটাকে গলাচ্ছে, দিয়ে মেটাল এখান থেকে বেরোচ্ছে, টার্গেট থেকে মেটাল বেরোচ্ছে, বাট আর্গনটা কি করছে, আর্গনটা হিট করার সাথে সাথে কি হচ্ছে, মোমেন্টাম ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর্গনের যে মোমেন্টামটা, সেই মোমেন্টামটা মেটালে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মেটালের পার্টিকেলটা বেরিয়ে যাচ্ছে। এবার আর্গনটা আমার ক্যাথোডে জমে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই ক্যাথোডের যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা ধীরে ধীরে কমে যাবে। তার কারণ আর্গন ইলেকট্রন নিয়ে নিতে থাকলে কি হবে, ক্যাথোডের যেহেতু আমরা ফিক্সড ভোল্টেজটা রেখেছি, তো আমাদের কি হবে, ক্যাথোডের নেগেটিভ চার্জটা কমে যেতে পারে। তো ধীরে ধীরে একটা পার্টিকুলার টাইম বাদে স্পাটারিং বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, যদি আমরা ডিসি সোর্স রাখি, মানে এই ক্যাথোডটা যদি সবসময়ের জন্য নেগেটিভই হয়ে থাকে। বাট যদি আমরা এসি সোর্স রাখি, তাহলে কি হবে, এসি সোর্স রাখলে আমার এখানে পোলারিটিটা চেঞ্জ হতে থাকবে বারবার। তো পোলারিটিটা চেঞ্জ হলে কি হবে, এই জায়গায় আমাদের স্পাটারিংটা বন্ধ হয়ে যাওয়ার চান্স কম থাকে। ওই জন্য ডিসির বদলে আরএফ সোর্স ইউজ করা হয়। আরএফ মানে আমাদের যে এসি সোর্সটা যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে আমাদের থার্মাল ইভাপোরেশনের পরে আরেকটা হচ্ছে ইবিম ইভাপোরেশন। ইবিম ইভাপোরেশনটা কি, সেম থার্মাল ইভাপোরেশনের মতোই। থার্মাল ইভাপোরেশনে আমরা বোর্ডটাকে বা ক্রুসিবলটাকে হিট করছি। ইবিম ইভাপোরেশনে কি হবে, আমাদের যে সোর্সটা আছে সেই সোর্সের উপরে ইলেকট্রন বিম ফেলবো, ঠিক আছে। তো কি করা হয়, কোন একটা ফিলামেন্টে থার্মিওনিক এমিশন করা হয়, মানে ফিলামেন্টটাকে গরম করা হয়, গরম করে 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 ওর ভেতর থেকে ইলেকট্রন বের করা হয়, ঠিক আছে। এবার সেই ইলেকট্রনটাকে সেম ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গাইড করিয়ে ফেলা হয় হচ্ছে আমাদের সোর্সের উপরে, মেটাল সোর্সের উপরে। এবার ইবিম মেটাল সোর্সের উপরে পড়ছে, দিয়ে মেটাল সোর্সকে হিট আপ করবে, দিয়ে মেটাল সোর্স থেকে বেরিয়ে মেটালগুলো বেরিয়ে ডিপোজিট হবে, ঠিক আছে। এখানেও আমাদের যে সাবস্ট্রেট রয়েছে সেই সাবস্ট্রেটটাকে রোটেট করানো হবে। যে কোনো ডিপোজিশনে সাবস্ট্রেটকে রোটেট করানো হয়, যাতে আমার কি হয়, এই অ্যাঙ্গেলের যে ডিপেন্ডেন্সিটা, ওই অ্যাঙ্গেলের ডিপেন্ডেন্সিটা যেন কমে, যে আমার বেশি অ্যাঙ্গেলে যে পয়েন্টটা আছে সেটা যেন ঘুরে এসে কম অ্যাঙ্গেলেও পড়ে, তাতে আমার কি হবে, ডিপোজিশনটা ইউনিফর্মিটিটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে। তো এটা হলো সবকটা ফিজিক্যাল ভেপার ডিপোজিশন আমরা দেখলাম, ঠিক আছে। ফিজিক্যাল ভেপার ডিপোজিশনের মধ্যে কি দেখলাম, স্পাটারিং দেখলাম, থার্মাল ইভাপোরেশন দেখলাম, ইবিম ইভাপোরেশন দেখলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল ইভাপোরেশন, ঠিক আছে, যেটাকে আমরা সিভিডি বলি বা কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ঠিক আছে, সিভিডি। এবার এই সিভিডিটার, পিভিডি আর সিভিডির ভেতরে ডিফারেন্স কি, এখানে কেমিক্যাল রিঅ্যাকশন মেইনলি পিভিডিতে আমরা কখনো মানে স্পাটারিং এ কখনো কখনো কম্পাউন্ডকে ডিপোজিট করা হয়, কিন্তু তোর ইবিম বা থার্মাল ইভাপোরেশনে আমরা নর্মালি পিওর মেটেরিয়ালকে ডিপোজিট করি, ঠিক আছে, কম্পাউন্ডকে খুব বেশি ডিপোজিট করা হয় না। কেমিক্যাল ভেপার ডিপোজিশন মেইনলি ইউজ হয় কম্পাউন্ড ডিপোজিশনের জন্য, যেরকম সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে, সিলিকন নাইট্রাইড, এই ধরনের জিনিসগুলোকে ডিপোজিট করার জন্য ইউজ হয়, যেখানে কম্পাউন্ডকে আমরা ডিপোজিট করব, ঠিক আছে। তো কেমিক্যাল ভেপার ডিপোজিশন কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে দেখ, আমার কেমিক্যাল ভেপার ডিপোজিশনেও একটা চেম্বার আছে, ঠিক আছে। সেই চেম্বারটাকে শুরুতে ভ্যাকুয়ামে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, ভ্যাকুয়াম মানে ভীষণ লো প্রেসারে নিয়ে যাওয়া হয়। এবার লো প্রেসারে নিয়ে যাওয়ার পরে কি হয়, যে আমার সিভিডি চেম্বারের ভেতরে আমরা কিছু গ্যাসকে ইনপুট করাই, ঠিক আছে, যেরকম হচ্ছে আর্গন তো আমার এমনিতেই থাকে, ঠিক আছে। আর্গনের সাথে সাথে ধর আমি সিলিকন নাইট্রাইড ডিপোজিট করতে চাই, ঠিক আছে। তো সিলিকন নাইট্রাইড যদি আমরা ডিপোজিট করতে চাই, তাহলে আমরা কি করি, আমরা দুটো গ্যাস পাঠাই, ঠিক আছে, একটা হচ্ছে সিলেন, ঠিক আছে, আর একটা পাঠাই হচ্ছে আমরা অ্যামোনিয়া, ঠিক আছে, আর পাঠাই হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই তিনটে গ্যাস পাঠানো হয়, ঠিক আছে। এবার এই তিনটে গ্যাসের মধ্যে নানান ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে আমাদের সিলিকন নাইট্রাইড তৈরি হয়। এবার সিভিডি কাজ কি করে করে, সেটা হচ্ছে সিভিডিতে মেইনলি যদি একদম ইজি স্ট্রাকচার বলি, তাহলে সেটাতে হয় হচ্ছে আমাদের সাবস্ট্রেট থাকে, ঠিক আছে। এই সাবস্ট্রেটটাকে নর্মালি
একটা টেবিলের ওপরে রাখা থাকে, ঠিক আছে? এই টেবিলটা নর্মালি হাই টেম্পারেচারে রাখে, এবার তুই ডিপোজিশনটা কি টেম্পারেচারে করবি এটা তুই নিজে ডিসাইড করতে পারিস, ঠিক আছে? কখনো 80°C করে, কেউ 120 করে, কেউ 300 করে। কেন টেম্পারেচার বাড়ানো হয় সেটা আমি বলছি। তো আমাদের সাবস্ট্রেট থাকে, সেই সাবস্ট্রেটটাকে একটা টেবিলের ওপরে রাখা থাকে, মানে চেম্বারের ভেতরেও একটা টেবিলে থাকে, ঠিক আছে? আর এই চেম্বারে একটা গ্যাস ইনের জায়গা থাকে যেখানে আমরা এই গ্যাসগুলোকে ঢোকাবো। এই যে আমি বললাম যে সিলেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলোকে আমরা গ্যাসগুলোকে ঢোকাবো, ঠিক আছে? সেটা একটা থাকে। আর এখানে আমার অবশ্যই হিটিং কয়েল থাকবে যেটা আমার এই টেবিলের টেম্পারেচারটাকে বাড়াবে। আর এখানে গ্যাস আউটের একটা জায়গা থাকবে, ঠিক আছে? এটা গ্যাস আউটের জায়গা থাকবে। তো কি হবে অ্যাকচুয়ালি যে ফার্স্টে আমরা গ্যাস সাপ্লাই করবো, মানে ভ্যাকুয়াম করার পরে, ভ্যাকুয়াম রিচ করার পরে আমরা গ্যাস সাপ্লাই করব, ঠিক আছে? যখন গ্যাস সাপ্লাই হবে তখন কি হবে, এইখানে গ্যাসের প্রেসার বেশি, এখানে গ্যাসের প্রেসার কম, ঠিক আছে? তো কি হবে, আমাদের গ্যাসগুলো নিচের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে? মানে মানে হয়ে প্রেসার ডিফারেন্সের জন্য উপর থেকে নিচের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে? তো এই যে গ্যাসের যে যাওয়াটা, এটা কনভেকশন যেহেতু, তো এটাকে আমরা ফোর্সড কনভেকশন বলি। ফোর্স কনভেকশন মানে যে আমার গ্যাসের প্রেসার ডিফারেন্স হওয়ার জন্য গ্যাস আমার ইনলেট থেকে ঢুকে সাবস্ট্রেটের দিকে যাচ্ছে, ঠিক আছে? ফোর্স কনভেকশন। আর কিছুটা আমার যে গ্যাসটা ঢুকছে সেই গ্যাসটা যেহেতু হিটেড, ঠিক আছে? তো কি হবে যে আমাদের হট গ্যাসের যে বাউন্সিটা হয় তার জন্য নিচের দিকে নামবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদের, সেটাকে আমরা ফ্রি কনভেকশন বলি। তো এই কনভেকশনের থ্রু গ্যাস আমাদের নিচের দিকে গেল, সাবস্ট্রেটের দিকে গেল, ঠিক আছে? তো সবকটা নর্মালি এই যে গ্যাসগুলো রয়েছে, ঠিক আছে, এই গ্যাসগুলোর যে কেমিক্যাল রিয়াকশনটা, এই কেমিক্যাল রিয়াকশনটা কখনো কখনো মাঝখানেও হতে পারে, আবার কখনো কখনো সাবস্ট্রেটের সারফেসেও হয়, ঠিক আছে? কখন কোনটা আমরা, এবার এটা ডিপেন্ড করে যে আমি কি ধরনের কন্ডিশন ইউজ করছি। তো কখন আমরা কোনটা ইউজ করব, যদি আমি ফিল্ম ডিপোজিট করতে চাই, মানে আমি যদি এর উপরে সিলিকন নাইট্রেটের একটা কোটিং ফেলতে চাই, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই রিয়াকশনটা সারফেস সাবস্ট্রেটের সারফেসে করব, ঠিক আছে? এবার রিয়াকশন সারফেসের সাবস্ট্রেটে কি করে করব, সরি সাবস্ট্রেটের সারফেসে কি করে করব, এই গ্যাসগুলো যখন এখানে আসবে তখন কি হবে, এই যে সাবস্ট্রেটটা, এই সাবস্ট্রেটটাকে যেহেতু হাই টেম্পারেচারে রাখা হয়েছে, এই সাবস্ট্রেটের যে সারফেস আছে, এই সারফেসে আমাদের এই গ্যাসগুলো অ্যাডজর্ব হবে। অ্যাডজর্ব মানে বুঝিস তো, অ্যাডজর্ব মানে হচ্ছে সারফেসের ওপরের লেয়ারে গ্যাসগুলো আস্তে আস্তে, মানে পুরোটা অ্যাবজর্ব হবে না, পুরো ভলিউমে ঢুকবে না, বাট সারফেসের ভেতরে ঢুকবে, ঠিক আছে? এবার সারফেসের ভেতরে ঢোকার পরে যেহেতু আমার এই সাবস্ট্রেটটা হাই টেম্পারেচারে আছে, তখন ওই গ্যাসগুলো রিয়াক্ট করে আমার কি করবে, এখানেই লেয়ারটা তৈরি করবে। আর যে রেসিডিউ গুলো তৈরি হবে, নর্মালি আমরা এইখানে গ্যাসগুলোকে এমন ভাবেই চুজ করি যাতে আমার যে বাই প্রোডাক্টস গুলো তৈরি হবে সেই বাই প্রোডাক্টস গুলো যেন গ্যাসিয়াস হয়, দিয়ে সেই গ্যাসিয়াস বাই প্রোডাক্ট গুলোকে আমরা কোন একটা মেথড দিয়ে বাইরে বার করে দিই, ঠিক আছে? তার মানে আমরা যদি কখনো ফিল্মের ডিপোজিশন করতে চাই বাই সিভিডি প্রসেস, তার মানে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের রিয়াকশনটা যেন সাবস্ট্রেটের সারফেসে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাবস্ট্রেটের সারফেসে যদি রিয়াকশন হয় তাহলে আমাদের সেই রিয়াকশনটা হেটেরোজিনিয়াস হয়, ঠিক আছে? দিয়ে আমরা ওপরে ইয়েটা পড়ে, ঠিক আছে? আর যদি আমরা চাই যে আমরা 2D 1D এরকম ক্রিস্টাল তৈরি করব, মানে আমরা 2D ন্যানোমেটেরিয়াল তৈরি করব বা 1D ন্যানোমেটেরিয়াল তৈরি করব, তখন আমরা কি করব, তখন আমরা চাইবো যে রিয়াকশনটা মিডিয়ামে হোক, ঠিক আছে? রিয়াকশনটা যখন মিডিয়ামে হবে তখন রিয়াকশনের জন্য যে রেজাল্টের, মানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা পাউডারের ফর্মে তৈরি হয়, ঠিক আছে? তো সেই পাউডারটা আমার 1D বা 2D ন্যানোমেটেরিয়াল হবে। তো আমরা যদি গ্যাসিয়াস সিস্টেমে বা ভেপার ফেজে, ঠিক আছে, এই ভেপার ফেজে যদি রিয়াকশন করাই তাহলে সেই রিয়াকশনটা হোমোজিনিয়াস হয়, আর সেই হোমোজিনিয়াস রিয়াকশনের জন্য যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা পাউডারি একটা প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে? তো আমরা যদি 2D বা 1D ন্যানোমেটেরিয়াল তৈরি করতে চাই তাহলে আমরা ভেপার ফেজে রিয়াক্ট করাবো, ঠিক আছে? আর যদি আমরা ফিল্মে ডিপোজিট করতে চাই তাহলে ফিল্মে ডিপোজিট করতে গেলে কিন্তু রিয়াকশনটা আমাদের সবসময় সাবস্ট্রেটে করানো হয়। তোকে যদি জিজ্ঞাসা করে যে সাবস্ট্রেটের টেম্পারেচার হাই কেন রাখা হয়, তখন বলবি যে রিয়াকশনটা ঘটানো, মানে রিয়াকশনটা যেন হয় তার জন্য সাবস্ট্রেটের টেম্পারেচারটা হাই রাখা হয়, ঠিক আছে? এবার সাবস্ট্রেটের টেম্পারেচার হাই রাখারও একটা মানে কন্ডিশন আছে, সেটা হচ্ছে সাবস্ট্রেটের টেম্পারেচার হাই তো তুই রাখবি, বাট বেশি যদি হাই রাখিস তাহলে কি হবে, রিয়াকশন হওয়ার পরে মেটেরিয়াল গুলো এক এক জায়গায় এরকম জমা হতে থাকবে, ঠিক আছে? মানে এরকম তোর বিডস তৈরি করবে, ঠিক আছে? এবার আমরা সেটা ভালো নয়, আমরা ইউনিফর্ম চাই, ঠিক আছে? তো তাই জন্য সেটার জন্য আবার তুই যদি একটুখানি
মানে খুব বেশি হাই টেম্পারেচার, মানে একদম 300 ডিগ্রিতে ডিপোজিট না করে তুই যদি 120 তে ডিপোজিট করিস তাহলে সেটা বেটার, ঠিক আছে। তার কারণ টেম্পারেচারটা খুব বেশি হয়ে গেলে কি হয়, তো জমতে থাকে, মানে বিডস তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ইউনিফর্মিটি কম হবে। তো টেম্পারেচারটা যদি মাঝামাঝি রাখিস, এমন টেম্পারেচার রাখলি যখন রিয়াকশনটা হবে, ঠিক আছে, বাট খুব বেশি রাখলি না যাতে তোর ওই জায়গায় জমাট না বাঁধে, ঠিক আছে, যাতে ইউনিফর্মিটিটা ভালো হয়, বুঝতে পেরেছিস। তো এভাবে আমাদের সিভিডি কে তোর ইয়ে করা হয়, কন্ট্রোল করা হয়। এবার এই যে সিভিডি প্রসেস গুলো রয়েছে, এই সিভিডি প্রসেস অনেক ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে যে লো প্রেসার সিভিডি। লো প্রেসার সিভিডি হচ্ছে সব ধরনের সিভিডি মোটামুটি তোর লো প্রেসার সিভিডি। তো লো প্রেসার কেন করা হয়, তার কারণ হচ্ছে লো প্রেসার সিভিডি কে এলপি সিভিডি বলে, ঠিক আছে। তো লো প্রেসার সিভিডি, লো প্রেসার কেন মেনটেন করা হয়, যাতে আমার এই যে রিয়াকশনটা যখন হবে তখন যদি এটা যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারে করি তাহলে এয়ারের মলিকিউলস থাকলে ওদের সাথেও রিঅ্যাক্ট করে আনওয়ান্টেড পার্টিকেলস তৈরি করবে, তো আমরা সেজন্য লো প্রেসার সিভিডি করি, ঠিক আছে। তারপর লো প্রেসার সিভিডির পরে আসে হচ্ছে আলট্রা হাই লো প্রেসার, মানে যেখানে আমাদের আরো বেশি লো প্রেসার তৈরি করা হয়, ঠিক আছে। এবার ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে আলট্রা হাই লো প্রেসারে আমাদের মোটামুটি 10⁻⁶ পাস্কেল অব্দি প্রেসারকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো সিভিডির এক্সাম্পল হচ্ছে পিসিভিডি। এটা হচ্ছে প্লাজমা এনহ্যান্সড কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ঠিক আছে। প্লাজমা এনহ্যান্সড মানে হচ্ছে যে আমাদের দুটো, আমাদের সিভিডির ভেতরেও তো আমাদের ইলেকট্রোড রয়েছে, যে আমার এখানে একটা ইলেকট্রোড রয়েছে আর এইখানে একটা ইলেকট্রোড রয়েছে, ঠিক আছে। যে আমার এই যে হিটার কয়েলটা রয়েছে, এখানে আমি অবশ্যই একটা সোর্সের সাথে ওকে জুড়ে রেখেছি যাতে ওর ভেতর দিয়ে কারেন্ট যায়। তো এই দুটোর ভেতরে অনেক সময় প্লাজমা জেনারেট করা হয়, ঠিক আছে। তো প্লাজমা জেনারেট করে সিভিডি তো করা হয়, তো সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা এনহ্যান্সড কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে হট ফিলামেন্ট। আমি জাস্ট নামগুলো বলছি, পরের দিন হয়তো আর একটু ভালো করে পিসিভিডিটা ভালো করে বলতে হবে, পিসিভিডিটা বেশি ইম্পর্টেন্ট। হট ফিলামেন্ট কেমিক্যাল ভেপার ডিপোজিশন। আরেকটা হয় হচ্ছে র্যাপিড থার্মাল কেমিক্যাল ভেপার ডিপোজিশন। এগুলো হচ্ছে কয়েকটা কেমিক্যাল ভেপার ডিপোজিশনের এক্সাম্পল। আরেকটা হচ্ছে আমি যেটা বললাম, আর দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পিসিভিডি, একটা এমওসিভিডি, এই দুটো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো পরের দিন এই দুটোকে আমি ভালো করে এক্সপ্লেন করবো, ঠিক আছে। আর বাকিগুলো তোরা জাস্ট একটু নাম জেনে রাখবি, ছোট কোয়েশ্চেনে আসতে পারে। বল, কিছু অসুবিধা আছে? আমার একটু তাড়াতাড়ি পড়াতে হচ্ছে, তার কারণ হচ্ছে এই প্রসেস গুলো অনেক বড়, ঠিক আছে। তো আমরা অলরেডি সবে সেকেন্ড চ্যাপ্টারে রয়েছি, এপ্রিল মাস মিডিলে হতে গেল, তো মোটামুটি এই মাসের ভেতরে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করে থার্ড চ্যাপ্টারে যেতে হবে, আদারওয়াইজ সিলেবাস শেষ হবে না। এর পরের চ্যাপ্টারে কি আছে? পরের চ্যাপ্টারে ক্যারেক্টারাইজেশন আছে, মানে আমরা এখন ডিভাইস বানাতে শিখছি, মানে সিনথেসিস কি করে করছি সেটা, এরপরে মানে সিনথেসিস কি করে করবো সেটা শিখছি। পরের চ্যাপ্টারে শিখবো যে কিভাবে বানানোর পরে কিভাবে ক্যারেক্টারিস্টিক্স মাপবো, যে কোনো একটা ন্যানো ডিভাইস যদি আমার কাছে থাকে, ন্যানো মেটেরিয়ালের তৈরি করা কোনো ডিভাইস যদি থাকে, তার অপটিক্যাল প্রপার্টিস কিভাবে মাপবো, তার আমি যদি ধর একটা ন্যানো ক্রিস্টাল বানাই, ঠিক আছে, আমি যদি একটা ক্রিস্টাল স্ট্রাকচার বানাই, ঠিক আছে, আমি ধর সিলিকনের একটা ওয়েফার বানাবো, ঠিক আছে, একটা স্যাম্পল বানাবো, সেটা প্রপার ক্রিস্টালাইন ওয়েতে হয়েছে কিনা সেটা মাপবো কিভাবে, ঠিক আছে, ক্যারেক্টারাইজেশন করা শিখবো, মানে বানানোর পরে চেক করা যে আমার আচ্ছা আচ্ছা, ডিভাইসটা হয়ে যায়, ওটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তারপরে আমরা শিখবো হচ্ছে ক্যারেক্টারাইজেশনের পরে আমরা আলাদা করে অপটিক্যাল প্রপার্টিস পড়বো ন্যানোমেটেরিয়ালে। তারপরে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট, মানে ন্যানোমেটেরিয়ালের ভেতর দিয়ে কারেন্ট কিভাবে যাচ্ছে, বা ইলেকট্রন ট্রান্সপোর্টের কি কি নানান ধরনের জিনিসপত্র শিখবো। আর তার লাস্টে একদম শেষে রয়েছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো ওই চ্যাপ্টার গুলো এই চ্যাপ্টারটা এবার ধীরে ধীরে বোরিং হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রসেস গুলো যেগুলো রয়েছে, আমি তোদেরকে বলবো যে আমি তো পড়াচ্ছি, তার সাথে সাথে তোরা জাস্ট প্রসেসের নামটা ধরে ইউটিউবে সার্চ করবি, দেখবি অনেক অ্যানিমেটেড ভিডিও পাবি। সেই অ্যানিমেটেড ভিডিওগুলো 4-5 মিনিটের হবে, যখন ফ্রি টাইম থাকবে একটু একটু দেখবি, তখন দেখবি অ্যানিমেটেড ভিডিওগুলো যত বেশি দেখবি মাথায় বসে যাবে, তো ওই কোয়েশ্চেনই আসবে, তোকে হয়তো এক্সপ্লেন করতে বলবে, ডিসকাস করতে বলবে একটা প্রসেস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোকে জাস্ট মাথায় রাখতে হবে যে কোনো একটা প্রসেস কিভাবে হচ্ছে, আমার প্লাজমা পড়ছে, হিট আপ হচ্ছে, ঠিক আছে, আমার কোনটার কি মেরিটস, কোনটার কি ডিমেরিটস, এটার বদলে ওটা কেন করব, ঠিক আছে। তো এগুলো কি করবি, যখন ফ্রি টাইম থাকবে তখন মাথায়, মানে যেহেতু এতগুলো প্রসেস রয়েছে গুলিয়ে যেতে পারে, মানে হাতে করে তো তোরা প্রসেস করছিস না, আমাদের ক্ষেত্রে সুবিধা কি আমরা যাই গিয়ে প্রসেস করি, তো আমরা মেশিন গুলো জানি যে এই মেশিনে আমি এই গ্যাস ঢোকাচ্ছি, এতটা আরএফ পাওয়ার দিচ্ছি, আমি এভাবে কন্ট্রোল করছি, তো হাতে করে করি যখন, তখন মনে থাকে, ঠিক আছে। তো তোদের তো সেটা নয়, তোরা তো মেশিন গুলো দেখিসও নি, তো সেক্ষেত্রে আমি বলবো যখন ফ্রি টাইম থাকবি যা সার্চ করবি, কিছু পড়াশোনা এই চ্যাপ্টারে অত বেশি দরকার নেই, ঠিক আছে।
একটু সার্চ করবে, এটা অ্যানিমেটেড ভিডিও দেখে নিবে, যে মাথায় বসে যাবে যে কিভাবে ইয়ে হয়। আর আমিও যদি ভালো কিছু ভিডিও পাই পাঠাবো তোদের, ঠিক আছে? আর দিদি হ্যাঁ বল। বলছি প্রসেসের নামগুলো একবার সামারাইজ করে দেবে, শুধু নামগুলো। হ্যাঁ, প্রসেসের নাম আমি সামারাইজ করে দিচ্ছি। তো শুরুতে আমরা প্রথম যেটা সিনথেসিসের প্রথম যে ব্রড ডিভিশনটা পড়লাম সেটা পড়েছি হচ্ছে টপ ডাউন আর বটম আপ। ঠিক আছে, টপ ডাউন আর বটম আপ। টপ ডাউন মানে হচ্ছে আমার কাছে প্রথমে ওই যেটা বলেছিলাম একটা পাথর আছে, পাথরটাকে খোদাই করে আমি একটা মূর্তি বানাবো, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের টপ ডাউন। তো আমাকে সাবস্ট্রেট দিয়ে দেবে, সাবস্ট্রেটের ভেতরে আমি লিথোগ্রাফি করে প্যাটার্ন বানাবো। তো আমি লিথোগ্রাফি করব, ঠিক আছে, আমি ইচিং করব, আমি আয়ন ইমপ্ল্যান্টেশন করব, এগুলো সব টপ ডাউন অ্যাপ্রোচের ভেতরে পড়ে। ইভেন আমি ডিপোজিশনও করতে পারি, নানান ধরনের জিনিসের মেটাল ডিপোজিশন করতে পারি, ঠিক আছে? আমি বললাম প্যাসিভেশন লেয়ার ডিপোজিশন করতে পারি, এগুলো টপ ডাউনের ভেতরে পড়ে। এই ডিপোজিশনটা আবার বটম আপেও পড়ে, ঠিক আছে? মানে ডিপোজিট করে আমি কার্বন ন্যানো টিউব ডিপোজিট করে তৈরি, মানে আমি একটা কার্বনের পাতলা ন্যানো শিট তৈরি করলাম, দিয়ে সেই ন্যানো শিটটাকে ঘুরিয়ে একটা টিউব বানিয়ে দিলাম, ঠিক আছে? অবশ্যই আমার এগুলো আমি মানে আমি হাতে অবশ্যই করবো না, আমার এগুলো মেশিন থাকবে, বাট আমি এটা কার্বনের ন্যানো শিট ডিপোজিট করলাম, ন্যানো শিট ডিপোজিট করে সেটাকে আমি ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম, এটা কার্বনের ন্যানো টিউব বানালাম, ঠিক আছে? তো ডিপোজিশনটা আমাদের বটম আপে ইউজ হয়, ঠিক আছে? এবার ডিপোজিশনের কিছু ব্রড ডিপোজিশন দু ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। নর্মালি ডিপোজিশন সবসময় আমরা দেখবি সিভিডি বা পিভিডি, ভিডি কথাটা, ভেপার ডিপোজিশন কথাটা কমন। ভেপার কেন? তার কারণ যে কোনো মেটেরিয়ালকে আমি মেল্ট করছি, মেল্ট করে তার ভেপার তৈরি করছি, দিয়ে এবার সেই ভেপারটা আমি প্লাজমা থ্রু করতে পারি, ইবিমে থ্রু করতে পারি, বা ওটাকে গরম করে করতে পারি, ঠিক আছে? তো একটা হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন পিভিডি, আর একটা হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন। ফিজিক্যাল ভেপার ডিপোজিশন কাকে বলবো? যেখানে আমার কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না, শুধু পাতি মেটেরিয়ালকে মেল্ট করা হচ্ছে, মেটেরিয়ালটা মেল্ট যে করছি সেটা আমি নানান রকমের ফিজিক্যাল প্রসেস দিয়ে করছি, তো সেটা হচ্ছে পিভিডি। এবারে পিভিডির ভেতরে প্রথম পড়বে স্পাটারিং। স্পাটারিং এ আমরা কি করি? প্লাজমা ফেলি। প্লাজমা মানে দুটো ইলেকট্রোডের ভেতরে হাই পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে প্লাজমা তৈরি করি, সেই প্লাজমাটাকে মেটালের উপরে ফেলা হয়, মেটাল হিট হয়, দিয়ে ডিপোজিট হয়, স্পাটারিং। স্পাটারিং এর পরে কি হয়? থার্মাল ইভাপোরেশন, যেখানে আমার মেটাল সোর্সকে ডাইরেক্ট হিট করা হয়। ডাইরেক্ট হিট মানে ওটাকে একটা রেজিস্ট্যান্স কয়েলের ভেতরে রাখা হয়, রেজিস্ট্যান্স কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যায়, বোটটা হিট হয়, দিয়ে আমার মেটালটা থার্মাল ইভাপোরেশন। আরেকটা কি হয়? একটা হচ্ছে ইবিম ইভাপোরেশন। ইবিম ইভাপোরেশন মানে ইলেকট্রন বিম ফেলা হয়, ঠিক আছে? এই তিনটে মেইনলি তিনটে পিভিডি, ঠিক আছে? আরেকটা হয় হচ্ছে ডাইরেক্ট তোর ওই প্লাজমা আর্ক ডিসচার্জ, ঠিক আছে? এটা আমি পরে দিন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, হালকা করে পরের দিন বলে দেবো, ঠিক আছে? অনেকটা স্পাটারিং এর মতোই, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পিভিডি। সিভিডি কি? সিভিডি হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, যেখানে আমার ভেপার তৈরি হবে, নানান রকম গ্যাসের ভেপার ইউজ করব, দিয়ে সেই ভেপার গুলো কেমিক্যাল রিঅ্যাকশন করে ডিপোজিট করাবো। এবার আমি যদি চাই যে সাবস্ট্রেটের উপরে একটা থিন ফিল্ম তৈরি হোক, তাহলে আমার কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমি সাবস্ট্রেটের সারফেসে করব, যে সাবস্ট্রেটের সারফেসে ডাইরেক্ট রিঅ্যাকশন হবে, দিয়ে লেয়ার পড়বে। আর যদি আমি ন্যানোমেটেরিয়াল তৈরি করতে চাই তাহলে আমি ভেপার ফেজে রিঅ্যাকশন করাবো, ঠিক আছে? এবার এই সিভিডির অনেক ধরনের ডিভিশন আছে। একটা হচ্ছে পিসিভিডি, প্লাজমা এনহ্যান্সড কেমিক্যাল ভেপার ডিপোজিশন। এমওসিভিডি, মেটাল অর্গানিক কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ঠিক আছে? এই দুটোই মেন। তাছাড়া আমি আরো কিছু কিছু নাম বললাম, যেরকম হচ্ছে হট ফিলামেন্ট কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ঠিক আছে? এগুলো আমি আরেকবার পরের দিন সবকটা নাম লিস্ট করে আনবো, কি কি সিভিডি হয়। মেনলি পিসিভিডি আর এমওসিভিডিটাই তোদের আছে, আর বাকি যে সিভিডি গুলো হয় সেগুলো আমি নাম লিস্ট করে আনবো, দিয়ে তোদের লিখে দেবো একবার, ঠিক আছে? বল, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারিস। না ম্যাম ঠিক আছে। একটুখানি আপনি আগের ক্লাসের ভিডিওটা দিলে ভালো হয়, মানে এর আগের ক্লাসে। ও এর ক্লাসের ভিডিওটা হয়নি, ঠিক আছে আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, যদি অসুবিধা না থাকে তোরা লিভ করতে পারিস একে একে।